ভাইয়ের প্রশ্নে আয়ান হকচকিয়ে গেল। আমতা আমতা করে অস্বীকার করার চেষ্টা করলো। না মানে ভাইয়া, আমি কেন ছাদে যাব? আরশান এবার চশমাটা খুলে টেবিলের উপর একদম সোজা করে রাখলো। ওর চোখের দৃষ্টি এখন আরো বেশি তীক্ষ্ণ। ও দাবার চাল দেওয়ার মতো করে পরবর্তী প্রশ্নটা ছুড়ল। তুই কি ছাদে গিয়ে স্মোকিং করা শুরু করেছিস? আয়ন এবার পুরোপুরি ঘাবড়ে গেল। ও তো এসেছিল আরশানকে রিমির বিষয়ে সচেতন করতে, অথচ এখন নিজের উপস্থিতি ব্যাখ্যা করতেই হিমশিম খাচ্ছে। ও হাত নেড়ে তড়িঘড়ি করে বলল, কী সব বলো ভাইয়া? আমি স্মোক করি না, বিশ্বাস করো। আমি জাস্ট একটু বাতাস খেতে গিয়েছিলাম। তোদের দেখে আড়ালে লুকিয়েছিলাম কসম। নিজের অজান্তেই সত্যটা স্বীকার করে ফেলে আয়ান জিভ কাটল। ও একটু ইতস্ত করে আবার নিজের আগের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করলো। ভাইয়া, তুমি টপিক ঘোরাচ্ছ। আমি সিরিয়াসলি বলছি, রিমিকে ভাবি ডাকা আমার পক্ষে সম্ভব না। ও আমার ফ্রেন্ডের মতো। আরশান এবার সোফায় হেলান দিয়ে বসলো। ওর মনের ভিতরে রিমির সে কাল রাতের অবাধ্য চাহনি আর হাত ধরে টেনে নিয়ে আসার স্মৃতিটা এখনো টাটকা। ও খুব নির্লিপ্ত হওয়ার ভান করে জিজ্ঞেস করলো, তোর কেন মনে হচ্ছে যে রিমি তোর ভাবি হবে? আমি কি এমন কিছু বলেছি? আয়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেললো। ও হঠাৎ মুখ ফসকে বলে ফেললো, বলার কি আছে ভাইয়া? আজ অবধি এই এতগুলো বছরে তোমাকে কখনো কোনো মেয়ের সাথে এভাবে রিয়াক্ট করতে দেখিনি। আমাদের সাথে তো তুমি এমনিতেই মেপে মেপে কথা বলো, আর বাইরের মেয়েদের ছায়া দেখলে তুমি 10 হাত দূরে চলে যাও। কিন্তু রিমির বেলায় তো সব উল্টো হচ্ছে। তুমি ওর সঙ্গে অনেক ফ্রি, তার মানে এটাই দাঁড়ায় যে ওই আমার ভাবি হতে যাচ্ছে। অন্তত তোমার আচরণ তো সেটাই বলছে। তুই আরো কিছু দেখেছিস? আইন এবার একটু দমে গেল। ও বুঝতে পারলো ও বেশি বলে ফেলেছে। ও আমতা আমতা করে দৃষ্টি সরাতে চাইলো, কিন্তু আরশানের তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া কঠিন। আরশান এবার সোফা থেকে একটু ঝুঁকে এসে হঠাৎ করেই আয়নের ডান কানটা জোরে মলে ধরতেই আয়ন কুঁকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, ও ভাইয়া, সারো লাগছে। আয়ন বুঝতে পারলো আর আজ নিস্তার নেই। ও করুণ স্বরে বলল, আরে ভাই, বিশ্বাস করো আমি ইচ্ছে করে দেখিনি। ওই যে এক রাতে তুমি করিডোরে রিমিকে টিজ করছিলে, আমি আসলে লুকিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু তোমার ওই রূপ দেখে আমি এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আবার উল্টো পথে নিজের ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছিলাম। এমনকি সেদিন রাতে আমার ঘুমও হয়নি। কথাটা শুনে আসান কান ছেড়ে দিল। ওর ভিতরের পাথরের গাম্ভীর্য যেন এক মুহূর্তের জন্য টলে গেল। আয়ান যে সেই করিডোরের মুহূর্তটা দেখে ফেলেছে সেটা আরশানের ভাবনার বাইরে ছিল। ও আয়ানকে ছেড়ে দিয়ে হেলান দিয়ে বসে খুব নিচু স্বরে বলল, ওই গোয়েন্দাগিরি কবে থেকে চলছে? সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। জানি না কিভাবে নজরে পড়ে গিয়েছিল। ভাইয়া প্লিজ, তুমি ওকে বিয়ে করো না। ভাবি তো সাধারণত বয়সে বড় হয়, ওকে আমি ভাবি কিভাবে ডাকবো? আয়নের এই সোজাসাপটা যুক্তি আরশানের সাজানো মস্তিষ্কে কিছুটা ধাক্কা খেল। ও কি আসলেও রিমির সাথে অনেক ফ্রি হয়ে গেছে? আরশান বুঝতে পারছে যে এতদিন রিমির প্রতি সে আকর্ষণটা শুধু ওর নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, সেটা এখন অন্যদেরও নজরে পড়তে শুরু করেছে। আরশান পত্রিকাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আয়নের কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, এত পর্যবেক্ষণ করা স্বাস্থ্যের জন্য ভালো নয় আয়ান। আর যে ভাবি বলে ভাবি হবে বা হবে না, সেটা ভাবার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দে। তুই নিজের পড়াশোনায় মন দে। কিন্তু ভাইয়া, এই টপিকে আর একটাও কথা হবে না। আর মাঝরাতে যদি আবারও তোকে রাতে ছাদে দেখি, তাহলে আমি তোর ঘর সার্চ করব। ভাইয়ার কথা শুনে আর কথা বাড়ানোর সাহস পেল না আয়ান। এই মুহূর্তে ওর আফসোস হচ্ছে, কেন যে জেসে ধরা খেতে এলাম। আজ ভার্সিটিতে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ইনায়া আর রিমির মধ্যে সকাল থেকে সাজ সাজরব। সুরভি বেগম পরম মমতায় দুজনকে শাড়ি পরতে সাহায্য করছে। সুরভি বেগমের সাহায্যে ইনায়া পরেছে গাঢ় নীল রঙের একটা সিল্ক, আর রিমি পরেছে হালকা বাসন্তী রঙের শাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে রিমি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল। শাড়ি পরে দুজনে যখন রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম এলো, তখন সেখানে আরশান আর আয়ান আগে থেকেই ছিল। আরশান যথারীতি পত্রিকা হাতে সোফায় বসা, আর আয়ান ফোনে স্ক্রল করছিল।
মেয়েদের পায়ের নুপুরের শব্দে দুজনেই মাথা তুলল। আয়ান ফোনটা হাতে নিয়ে সোফা থেকে লাফিয়ে উঠল, চোখ কপালে তুলে অতি অভিনয় করে বলল, আরে এই দুই সুন্দরী কারা? আমাদের বাড়িতে কি কোনো সিনেমার শুটিং হচ্ছে নাকি? আগে তো কোনোদিন এদের দেখিনি। ইনা শাড়ির কুচি সামলাতে সামলাতে ঘুরে দাঁড়িয়ে একগাল হাসলো, একটু ভাব নিয়ে বলল, খুব সুন্দর লাগছে তাই না? আয়ন এবার মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে টিপ্পনি কেটে বলল, আরে এটা তো তুই। শাড়ি পরায় তোদের দুজনকে চেনাই যাচ্ছে না। এই দুই পেশিমুখীকে আজ হুট করে দেশ বেশ ভালোই লাগছে, তাই না ভাইয়া? আয়নের এই পেশিমুখী সম্বর্ধন শুনে ইনায়া মুখ কালো করলেও রিমি একটু হাসলো। কিন্তু আরশানের প্রতিক্রিয়া ছিল একদম ভিন্ন। ও পত্রিকা থেকে চোখ সরিয়ে স্থির দৃষ্টিতে রিমির দিকে তাকালো। বাসন্তী রঙের শাড়িতে রিমির এই স্নিগ্ধ রূপ আরশানের চোখে প্রথমবার ধরা পড়ল। ও সচরাচর মেয়েদের সাজগোজ নিয়ে মাথা ঘামায় না, কিন্তু এই প্রথম কেউ আরশানের দৃষ্টি আকর্ষণ করলো। ও রিমির চোখের কাজল, কপালের ছোট্ট টিপ আর শাড়ির ভাঁজগুলো এক পলকে পরখ করে নিল। ওর বুকের ভিতরটা হুট করে এক অচেনা ছন্দে কেঁপে উঠল। এটা কোনো রাগ নয়, বরং এক ধরনের অবদমিত ভালো লাগা, যা ওর নিজের সেলফ কন্ট্রোল দিয়ে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। আরশানের এই নীরব ও গভীর চাহনি রিমির হৃদস্পন্দনও বাড়িয়ে দিল। ও বুঝতে পারল না আরশান কি ওর এই নতুন রূপ দেখে নিঃশব্দে মুগ্ধ হচ্ছে। আয়ান যখন আরো কিছু কড়া মজা করতে যাচ্ছিল, ঠিক তখনই আরশান ওর দিকে ঘাড় ঘুরিয়ে প্রচণ্ড চোখ গরম করে তাকালো। আরশানের সেই তীক্ষ্ণ আর শীতল চাহনি দেখে আয়ানের গলার কথা যেন গলার মাঝে আটকে গেল। ও এক মুহূর্তের মধ্যে চুপ মেরে গেল। আরশান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও পত্রিকাটা ভাঁজ করে টেবিলের উপর রেখে বোনকে উদ্দেশ্য করে বলল, আমি বাইরে ওয়েট করছি, দ্রুত আয়। আরশান ওদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে গেছে। ভার্সিটির অডিটোরিয়ামে আজ সাজ সরব, চারদিকে রঙিন আলো আর স্নিগ্ধ মিউজিকের মোছনা। প্রেজেন্টেশনের পর থেকে আবিদ আর শাপিনের সাথে রিমি আর ইনায়ার বন্ধুত্বটা বেশ গাঢ় হয়েছে। পড়াশোনার বাইরেও ওদের মধ্যে এখন এক ধরনের সহজ আড্ডা জমে ওঠে। রিমি আর ইনায়া যখন অডিটোরিয়ামের প্রবেশপথে পৌঁছালো, আবিদ আর শাপিন তখন নিজেদের মধ্যে কোনো একটা সিরিয়াস আলোচনায় ব্যস্ত ছিল। কিন্তু ওদের আসতে দেখে কড়া কথা থামালো। আবিদ মুগ্ধ চোখে কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে থেকে স্মিত হাসলো। ও খুব স্বাভাবিকভাবে বলল, ওয়াও, বাহ রিমি, তোমাকে বেশ অন্যরকম লাগছে। তোমাকেও সুন্দর লাগছে ইনায়া। শাবিন তখনও নীরবে দাঁড়িয়ে আছে, সে শুধু মুখে প্রশংসা করে ক্ষান্ত হওয়ার পাত্র নয়। শু করে কোথায় যেন গায়েব হয়ে একটু পর আবার ফেরত এসে সে তার স্বভাবজাত চটপটে ভঙ্গিতে হাসলো। ওর হাতে দুটো ফুল ছিল। শাবিন খুব নাটকীয়ভাবে মাথা কিছুটা নুয়ে বলল, বিউটিফুল ফলোয়ার্স ফর বিউটিফুল লেডিস। শাবিন প্রথমে রিমির দিকে একটা রজনীগন্ধার স্টিক বাড়িয়ে দিল, আর ইনায়ার দিকে বাড়িয়ে দিল একটা লাল গোলাপ। ইনায়া কিছুটা অপ্রস্তুত হয়ে ফুলটা নিল। ওর ফর্সা গালে গোলাপের রঙের মতোই লাল আভা ছড়িয়ে পড়ল। রিমি পুরো দৃশ্যটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করছিল। ইনায়া যখন ফুলটা নিয়ে ঘ্রাণ নিচ্ছিল, রিমি একটু ঝুঁকে এসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি ব্যাপার বলতো লাল গোলাপ, আমার আড়ালেই কি তোরা প্রেম টেম শুরু করেছিস নাকি? ইনা চমকে উঠে রিমির দিকে তাকালো। ওড়না দিয়ে মুখ ঢেকে ফিসফিসেই পাল্টা জবাব দিল, দূর, কি যে বলিস না, তোকেও তো দিল, এমনি শখ করে দিয়েছে, তেমন কিছু না। রিমি একটু দুষ্টুমি করে চোখ টিপল। ইনায়া আর কোনো কথা বলতে পারল না, শুধু লজ্জায় মাথা নিচু করে গোলাপের পাপড়ি স্পর্শ করলো। শাবিন আর আবিদ তখন অনুষ্ঠান শুরুর কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রিমি দেখল ইনায়া এখনো সেই গোলাপটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। দিন দিন শাবিনের প্রতি ইনায়ার দুর্বল যেন বেড়েই চলছে। সন্ধ্যায় অফিস শেষ, আজ ফলো আপে এসেছে আরশান। জুবায়ের সাহেবের চেম্বারের শান্ত আবহাওয়াটা আজ ওকে খানিকটা স্বস্তি দিচ্ছে। গত সেশনে ও এতটাই আনমনা ছিল যে জুবায়ের সাহেব ওকে আজ আবার আসতে বলেছিল। আরশান সোফায় বসে আছে,
জুবাইর সাহেব আরশানকে দেখে শেষ ফলো আপের ফাইলটা আরেকবার ঘেঁটে নিল। গত সপ্তাহে তুমি বেশ ডিস্ট্রাক্টেড ছিলে আরশান। আজ তোমাকে দেখে প্রেজেন্ট মনে হচ্ছে। হোয়াটস অন ইউর মাইন্ড নাও? আরশান এক মুহূর্তের জন্য জানালার বাইরে তাকালো। ওর জানাল চোয়ালটা সামান্য শক্ত হয়ে এলো। খুব নিস্পৃহ গলায় বলল, নাথিং স্পেশাল। বসার পরিবেশটা একটু এলোমেলো হয়ে গেছে ইদানিং। জুবাই সাহেব হাসলেন না। খুব পেশাদার ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বললেন, এলোমেলো মানে? তোমার সেই চিরচেনা অর্ডার কি কেউ নষ্ট করেছে? কোনো নতুন এলিমেন্ট? হাসান সরাসরি রিমির নাম নিল না। ও বরং বিষয়টাকে একটা যান্ত্রিক ত্রুটির মতো করে ব্যাখ্যা করলো। ইদানিং আমার আশেপাশে এমন কিছু জিনিস ঘটছে যা আমার লজিকের বাইরে। এমন কিছু ঘটছে যা আগে হয়নি। না চাইতেও আমাকে ডিস্টার্ব করছে কিছু। কিছু জিনিসে বিরক্ত হলেও আমার এড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে না। জুবাই সাহেব আরশানের কথার ভিতর লুকিয়ে থাকা সেই তীব্র মনোযোগটা ধরে ফেললেন। তিনি শান্ত স্বরে বললেন, আর ইউ টেলকিং অ্যাবাউট এ পারসন? ইয়া, দ্যাট গার্ল ইজ এ বিট মিসি। মেয়ের কথা শুনে ডক্টর জুবাইর একটু নড়েচড়ে বসলেন। এত বছরে এই প্রথম আরশান কোনো ফলো আপে এতটা অমনোযোগী ছিল। তার কারণ ছিল একটা মেয়ে, একজন অগোছালো মানুষকে তুমি এত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছো কেন? সাধারণত তো তুমি এসব ইগনোর করো। আশার মুহূর্তের জন্য থমকালো। ওর নিজেকে সামলে নিয়ে শীতল গলায় বলল, আই এম নট অবজার্ভিং, আই এম অ্যানালাইজিং এ থ্রেট টু মাই পিস। ইদানিং আমি যখন ওর সামনে দাঁড়াই, আমার ভিতরের সেই শৃঙ্খলার বদলে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় যদি ওকে নিজের সামনে বসিয়ে রেখে ওর প্রতিটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারতাম। আই জাস্ট ওয়েন্ট টু গ্র্যাব হার, হোল্ড হার সো টেক, যাতে ও আমার ত্রিসীমানার বাইরে না যেতে পারে। জুবাই সাহেব আরশানের কথার তীব্রতা শুনে কিছুটা অবাক হলেন। আরশানের মতো একজন শীতল মস্তিষ্কের মানুষ এত বোল্ড ভাবে নিজের পজিটিভনেস স্বীকার করবে, সেটা তার ভাবনার বাহিরে ছিল। আরশান থামল না। ওর গলার স্বর এবার আরো ভারী হয়ে এলো। ওর ওই অবাধ্য চাহনি আরো ছোট্ট চিৎকারগুলো আমার সিস্টেমে এরর তৈরি করেছে। আই ওয়েন্ট টু কন্ট্রোল হার মুভমেন্ট, হার থটস। কিন্তু অদ্ভুতভাবে আমি যখনই ওকে শাসন করতে যাই করতে পারি না। আই থ্রেট টু হেট হার, কিন্তু পারছি না। জোবাই সাহেব এবার একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলে কিছু নোট নিলেন। তিনি শান্ত গলায় বললেন, আসান, তুমি যেটাকে কন্ট্রোল করা বলছো সেটা আসলে তোমার ভিতরে থাকা এক ধরনের তীব্র অবসেশন। তুমি এতদিন নিজের পরিবেশ নিয়ন্ত্রণ করতে, আর এখন তুমি তোমার এই আবেগের কেন্দ্রবিন্দুকে নিয়ন্ত্রণ করতে চাইছো। তোমার এই নিয়ন্ত্রণ করার ইচ্ছা বা ওকে সারাক্ষণ চোখে চোখে রাখার তাড়না, এগুলো প্রমাণ করে যে ওর প্রতি তোমার ভাবনাগুলো এখন লজিক না, বরং তোমার মন থেকে আসছে। ডক্টর জোবায়ের আরও কিছু প্রশ্ন করলেন। সব প্রশ্নের উত্তরেই কোনো না কোনোভাবে আরশান সেই মেয়েটির কথা জড়াচ্ছে। প্রায় ১০-১৫ মিনিটের আলাপ শেষে ডক্টর জুবায়ের বললেন, দেখো আরশান, তোমার এই যে হাইপার অ্যাওয়ারেন্স, এটা আসলে বিরক্তি নয়, এটা এক ধরনের আনকনসিয়াস ইন্টারেস্ট। তুমি চাইছো সব কিছু তোমার কন্ট্রোল থাকুক, অথচ ওই নির্দিষ্ট মানুষটা তোমার কন্ট্রোলের বাইরে আছে। এটাই তোমাকে ডিস্ট্রাক্ট করছে। তিনি একটু থেমে আরো প্রফেশনাল টোনে যোগ করলেন, আই সাজেস্ট এই মানুষটার উপর নিজের নিয়ম চাপিয়ে না দিয়ে বরং ওর এই তার সাথে কিছুটা ইনভলভ হওয়ার চেষ্টা করো। ডোন্ট ফাইট দিস সোর্স অফ ডিস্ট্রাকশন, বরং ওকে তোমার স্পেসে আসতে দাও। অনেক সময় আমরা যেটাকে ভুল মনে করি সেটাই আমাদের একঘেয়ে নিস্তব্ধতা ভাঙার জন্য দরকার হয়। আরশান একটা বাঁকা হাসি হাসলো, যাতে কেবল তাচ্ছিল্য ফুটে উঠল। ও উঠে দাঁড়িয়ে টাইটা ঠিক করতে করতে বলল, সো ইউ আর সাজেস্টিং মি টু অ্যাম্বুলেন্স হার? জুবায়ের সাহেব শান্ত গলায় উত্তর দিলেন, আমি কমিউনিকেশন বাড়াতে বলছি। অনেক সময় নিজের কঠোর নিয়মগুলোর মাঝে কাউকে সামান্য জায়গা দিলে ভালো হয়। আর এটাই তো নিয়ম।
মানব জীবনে কোনো কিছু সারা জীবন একটা নিয়মে চলে না। তুমি অনেকগুলো বছর একটা নিয়মের মধ্যে আছো, আর এখন কেউ তোমার ওই নিয়ম মাফিক জীবনে আসছে। ইটস হ্যাপেনিং ন্যাচারালি। ইউ আর গেটিং ইমোশনালি উইথ হার টু, সো ট্রাই টু ইনভলভ উইথ দিস পারসন। হয়তো তোমার সমস্যাগুলো সমাধান এভাবে আসবে। দুপুরের কড়া রোদ জানালার কাছ ছুঁয়ে ইনার ঘরের মেঝেতে এসে পড়েছে। রেমি বিছানায় উপর হয়ে শুয়ে পা দুলাতে দুলাতে সাপিনের প্রসঙ্গ তুলে ইনায়াকে নাজেহাল করে ছাড়ছিল। আচ্ছা ইনায়া, সাপিন যখন সবার সামনে তোর দিকে ওভাবে তাকায়, তোর হার্টবিট কি তখন ডাবল হয়ে যায় না? রেমির এই বাঁকা প্রশ্নে ইনায়া লজ্জা লাল হয়ে বালিশ দিয়ে মুখ ঢাকলেও একসময় ধৈর্য হারিয়ে ফেলল। ও বালিশটা সরিয়ে রিমির দিকে এক ঝটকায় ঘুরে বসে পড়ল। খুব তো আমায় নিয়ে হাসাহাসি করছিস রিমি, কিন্তু তোর খবরটা কি? সাপিন কিন্তু সেদিন বলছিল যে আবির তোকে ভীষণ পছন্দ করে, এমনকি ও তোকে ইদানিং পাগলের মতো খুঁজছে। ইনার এই হঠাৎ আক্রমণে রিমির সেই চঞ্চল হাসিটা যেন মুহূর্তেই বাতাসে মিলিয়ে গেল। ভার্সিটির সেই প্রোগ্রামের দিন আবির তোকে সরাসরি ভালোবাসি না বললেও সেই অপ্রত্যক্ষভাবে বলেছিল যে ও রিমিকে পছন্দ করে। রিমি সেদিন কোনো উত্তর না দিয়ে কেবল নীরবতা বজায় রেখেছিল। আবিদ ছেলে হিসাবে যথেষ্ট ভালো, তবুও সেদিন রিমি ওকে উত্তর দিতে পারেনি বললে ভুল হবে। হয়তো কোনো এক অজানা কারণে উত্তর দিতে চায়নি। দুই বান্ধবী মিলে গল্পগুজব করে ঘরে ঘুমিয়ে গেছিল। সন্ধ্যায় সুরভি বেগম নাস্তা বানাতে আসছিলেন, কিন্তু আজকে রিমি সন্ধ্যার নাস্তা বানাবে বলে ওনাকে আবার ঘরে পাঠিয়ে দেন। তো ওরা দুজনে যখন রান্নাঘরে যাচ্ছিল তখন ড্রয়িং রুমে সোফায় বসে আয়ান ফোনে ওর বন্ধুর সঙ্গে প্রায় আর্তনাদ করছিল। ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আসন্ন দিনগুলো নিয়ে ও বেশ চিন্তিত। রিমি তখন আয়নের এই করুণ দশা দেখে নিজেকে আর আটকে রাখতে পারল না। ও ধীর পায়ে আয়নের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব শান্ত আর মায়াবী গলায় বলল, তুমি চাইলে আমি তোমাকে একটু হেল্প করতে পারি। আমি অনেক সহজেই তোমার ইংরেজি সমস্যার সমাধান করিয়ে দেব। আয়ন কথাটা শুনে ব্রো কুঁচকে রিমির দিকে তাকালো। এমনিতেও রিমিকে একদম সহ্য করতে পারে না, তার উপর রিমির কাছ থেকে সাহায্য নেওয়াটা ওর ইগোতে বেশ লাগলো। ও মুখ ফিরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, লাগবে না, আমি নিজেই সামলে নেব। আমার কাছে কিছু নোটস আছে, সেগুলো দেখে একবার বুঝে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে আর কঠিন লাগবে না। বলছি তো লাগবে না। ঠিক তখনই ইনায়া পাশ থেকে এসে ফোড়ন কাটলো। আয়ান, অত ভাব দেখাস না, বুঝেছিস? আমি হেল্প করতে চাইলে তো পাত্তা দিবি না, কিন্তু রিমি অনেক সহজে আর ভালোভাবে বোঝাতে পারে। ফ্রিতে তোরই লাভ হবে। ইনার কথা শোনার নিজের অবস্থার কথা ভেবে আয়ান এবার একটু নড়েচড়ে বসলো। ইনার কাছে আগেও পড়াশোনার ক্ষেত্রে রিমির বেশ প্রশংসা শুনেছে। আয়ান মনে মনে হিসাব মিলালো, রিমিকে অপছন্দ করা এক, পড়ায় সাহায্য নেওয়া দুটো ভিন্ন বিষয়। শেষমেশ নিজের লাভের কথা চিন্তা করেও ও অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 10টা। পুরো বাড়িতে একটা থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। আজ সবাই একটু আগেই ঘুমিয়ে গেছে। একটু আগে আরশান বাড়ি ফিরেছে, এসে ফ্রেশ না হয়েই কিছু জরুরি মেইল করতে বসে গেছে। ওর ঘরের ভারী মখমলের পর্দাগুলো টেনে দেওয়া, যার ফাঁক দিয়ে বাইরের জ্যোৎস্নার এক চিলতে আলো ভিতরে ঢোকার অনুমতি পায়নি। ঘরের কোণে রাখা নীলচে শেডের ল্যাম্পটা জ্বলছে, যা আবাসপত্রের উপর দীর্ঘ আর অদ্ভুত সব ছায়া ফেলছে। আর সানার বিশাল পড়ার টেবিলের সামনে স্থির হয়ে বসে আছে। সামনের ল্যাপটপ খোলা থাকলেও ওর আঙ্গুলগুলো কিবোর্ডে চলছে না। ডক্টর জুবাইরের সে কণ্ঠস্বর ওর কানের কাছে বারবার আছড়ে পড়ছে, লেট ইউর সেলফ ইনভলভ উইথ হার। আরশান অনুভব করছে ওর ভিতরে এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা সেই যুক্তির দেওয়ালগুলোতে আজ বড় বড় ফাটল ধরছে। ও রিমিকে শুধু একটা ডিস্ট্রাকশন বা বিরক্তি হিসেবে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন দেখছে রিমি ওর অবচেতন মনের প্রতিটি কোষে বিষের মতো নয়, বরং কোনো এক ওষুধের মতো ছড়িয়ে পড়ছে। ও এখন আর রিমিকে এড়াতে চায় না, বরং এই নিঝুম রাতেও ওর অবাধ্য মনটা বারবার রিমির উপস্থিতি কামনা করছে। এটা কেমন অনুভূতিও জানে না, তবে রিমির প্রতি ওর এই তীব্র অবসেশন ওকে আর শান্তিতে থাকতে দিচ্ছে না। ওইদিকে আজ সন্ধ্যায় রিমি নাস্তা হিসেবে গাজরের হালুয়া বানিয়েছিল। তখন
জানতে পেরেছিল যে আরশানের এই হালুয়া অনেক পছন্দ। আরশান আজ দেরিতে বাসায় ফিরছে, তাই হালুয়া মিস করে গেছে, কিন্তু ওর জন্য আলাদা করে রাখা ছিল। তো রিমি নিজের পড়া শেষ করে কি একটা ভেবে গিয়ে ফ্রিজ থেকে হালুয়ার বাটি নিয়ে এলো। ঠিক করলো আজ নিজেই আরশানকে এটা দেবে। হালুয়ার বাটি নিয়ে এসে আরশানের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রিমি কিছুক্ষণ ইতস্ত করলো। ও জানে আরশান বিনা কারো প্রবেশ পছন্দ করে না। ও খুব মৃদুভাবে দরজায় নক করলো, কিন্তু ভিতরে কোনো সাড়া শব্দ নেই। রিমি আরো কিছুক্ষণ অপেক্ষা করে আবার নক করলো, এবারও নীরবতা। রিমির মনে হলো আরশান সাহেব হয়তো ঘুমিয়ে পড়েছেন অথবা ল্যাপটপে কাজ করতে করতে বাইরের জগৎ ভুলে গেছেন। এক ধরনের অভিমান আর বিষণ্ণতা ওর মনে দানা বাঁধল। ও একটা দীর্ঘশ্বাস ফেলে যেই না ট্রেটা নিয়ে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই ক্যাচ ক্যাচ শব্দে ভারী কাঠের দরজাটা খুলে গেল। রিমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো আরশান দরজায় দাঁড়িয়ে। ও গায়ের সাদা শার্টটা সামনে কুঁচকানো, কলারের উপরের বোতামটা খোলা, যার ফলে ওর গলার কাছের শক্ত পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু তাকে দেখতে দারুণ লাগছে। রিমি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার সম্পূর্ণ চেষ্টা করলো, যাতে আরশান বুঝতে না পারে যে এই মুহূর্তে রিমি কেমন অনুভব করছে। আরশান একদৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছে। তার সেই তীক্ষ্ণ আর শীতল চোখের চাহনি আজ যেন আরো বেশি প্রখর। রিমিকে হাতে টেনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর ভ্রু সামান্য কুঁচকে এলো। আরশান কোনো ভূমিকা ছাড়াই খুব গম্ভীর আর ভারী গলায় প্রথম প্রশ্নটা করলো, তুমি কথা বলতে পারো না? রিমি থতমত খেয়ে গেল। বড় বড় চোখ করে ও ভয়ার্ত গলায় উত্তর দিল, পারি। আরশান ওর দিকে আরো এক পায়ে এগিয়ে এলো। ঘরের সেই মায়াবী অন্ধকারে আরশানের দীর্ঘদেহী উপস্থিতি রিমির চারপাশের বাতাসকে যেন আরো সংকুচিত করে দিল। আরশান এবার কিছুটা শাসনের সুরে কিন্তু চাপা অস্থিরতা নিয়ে বলল, তাহলে দরজার সামনে দাঁড়িয়ে বোবার মতো শুধু নকই কেন করছিলে? কথা কেন বলনি? রিমির ঠোঁট দুটো কেঁপে উঠল। ও মাথা নিচু করে খুব নিচু স্বরে বলল, আসলে আমি আজকে হালুয়া বানিয়েছিলাম। শুনলাম এটা নাকি আপনার প্রিয়, তাই নিয়ে এসেছিলাম। আপনি হয়তো কাজে ব্যস্ত ভেবে আর ডাকতে সাহস পাইনি। আরশান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। রিমি নিজের হাতে বানানো হালুয়া নিয়ে এসেছে। এত ক্লান্তির মাঝেও আরশান মনে মনে খানিকটা খুশি হলো। ও খুব স্বাভাবিকভাবে রিমির হাতে থেকে বাটিটা নিজের হাতে নিল। নেওয়ার সময় ওর আঙ্গুলগুলো রিমির কোমল আঙ্গুলে সামান্য ছুঁয়ে গেল। আরশান সেই স্পর্শ সরালো না, বরং স্থির চোখে রিমির দিকে তাকিয়ে থেকে আরো নিচু স্বরে বলল, পরের বার থেকে নক করবে না, সরাসরি ডাকবে। ঠিক আছে, এবার থেকে তাহলে বলবো, ভাইয়া দরজা খুলুন। ভাইয়া শব্দটা শোনা মাত্রই আরশানের চোখে মুখে এক ধরনের বিরক্তি ফুটে উঠল। ও ভ্রু কুঁচকে খুব শক্ত গলায় বলল, ইউ আর নট মাই সিস্টার। রিমি অপ্রস্তুত হয়ে বলল, ইনায়া আপনাকে ভায়া বলে, সে হিসাবে আমিও। আরশান এবার রিমির খুব কাছে ঝুঁকে এলো। ওর শরীরের দামে পারফিউম আর পরশদীপ্ত ঘ্রাণে রিমির দম বন্ধ হয়ে আসার উপক্রম। ও রিমির চোখের গভীরে তাকিয়ে খুব স্থির স্বরে বলল, আমি যেটা বলছি সেটাই করবে। আর একবার যদি তোমার মুখে ওই শব্দটা শুনি, আই উইল গিভ ইউ এ নিউ পানিশমেন্ট। রিমি থমকালো না। গত কয়েকদিনের অভিজ্ঞতায় আরশানের এই মেজাজটার সাথে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে। ও নিজের সাহস সঞ্চয় করে আরশানের চোখের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো, কি করবেন? যেদিন ঝাল খাইয়ে সেদিন জাল খাইয়ে যেদিন পানিশমেন্ট দিয়েছিলেন, তেমন কিছু। ওসব আমি আর এখন ভয় পাই না। রিমের মুখে এই ঝটপট উত্তর শুনে আরশান মুহূর্তের জন্য থমকালো। ওর ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা বাঁকা হাসি ফুটে উঠল। আরশান এক পা পিছিয়ে গিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। রিমির এই হঠাৎ বেড়ে যাওয়া সাহসটা ও যেন বেশ উপভোগ করছে। আরশান খুব নিস্পৃহ গলায় বলল, ঝাল, ওটা তো শুধু একটা শুরু ছিল রিমি। তুমি কি আসলেই মনে করো আমার পানিশমেন্টের দৌড় এতটুকুই? রিমি যদিও এতক্ষণ সাহস দেখিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আরশানের চাহনি দেখে ওর আর এখানে দাঁড়ানোর সাহস হচ্ছে না। ও যেই না যাওয়ার এক পা বাড়িয়েছে, ঠিক তখনই আরশান খুব দ্রুত গতিতে নিজের খালি হাতটা
বাড়িয়ে রিমির কবজিটা শক্ত করে চেপে ধরল। আরশানের এই আকস্মিক পদক্ষেপ রিমি চমকে উঠল। ও বড় বড় চোখ করে আরশানের দিকে তাকালো। আরশানের চোখে যেন হঠাৎ এক ভয়ঙ্কর আচ্ছন্নতার ছাপ লক্ষ্য করল রিমি। আরশান কোনো কথা না বলে এক ঝটকায় রিমিকে নিজের ঘরের ভিতরে টেনে নিয়ে এলো। করিডোরের সেই নীরবতা আরশানের ঘরের নীলচে অন্ধকারে হারিয়ে গেল। অকস্মাৎ আরশান যে এমন কিছু করে বসবে রিমি ভাবেনি। আরশান রিমির হাত ধরেই হালুয়ার বাটিটা সাইডে এক টেবিলে রাখলো। এরপর রেখে রিমির দিকে এক নজর তাকিয়ে ধপ করে ওকে দেওয়ালের সঙ্গে সেটে দাঁড় করিয়ে খুব কাছে এসে দাঁড়ালো। ঘরের সেই মায়াবী নীল অন্ধকারে আরশানের দীর্ঘদেহী উপস্থিতি রিমির চারপাশটা বাতাসকে যেন আরো সংকুচিত করে দিল। ওর শরীরের দামি পারফিউম আর পরশ দীপ্ত ঘ্রাণ রিমির দম বন্ধ করে আসার উপক্রম। এই মুহূর্তে মনের মধ্যে মেয়েটার এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করেছে। বুকটা এত জোরে কাঁপছে যে নিঃশ্বাস নিতেও আরশান কোনো ভূমিকা ছাড়াই খুব গম্ভীর আর ভারী গলায় প্রথম প্রশ্নটা করলো, সো ইউ আর নট স্ক্যার্ড অফ মাই পানিশমেন্ট অ্যানিমোর হাউ? আরশানের কথা শুনে রিমির এই মুহূর্তে নিজের উপরেই করুণা হচ্ছে। কেন যে এত সাহস দেখাতে গেলাম ভেবেই আফসোস করছে মেয়েটা। ও কিছু বলার আগেই আরশান ফিসফিসিয়ে বলল, লেটস সি হাউ ইউ হ্যান্ডেল দিস ওয়ান অ্যানি গাইস হট ইট ইজ। আরশানের ঘরের কোণে থাকা ছোট্ট স্টোর রুমের মতো জায়গাটা ধুলোবালিতে ভরা। পুরনো কিছু ফাইল, অগোছালো কাগজপত্র আর কিছু অপ্রয়োজনীয় জিনিস অযত্নে পড়ে আছে। রিমা একটা সুতি কাপড়ে মুখ ঢেকে একমনে একটা বড় কার্টন থেকে পুরনো ফাইলগুলো আলাদা করছে। ঘড়িতে সময় প্রায় 11টা। বাইরের নিস্তব্ধতা ছাপিয়ে রিমির দীর্ঘশ্বাসের শব্দটাই যেন এই বদ্ধ ঘরে প্রকট হয়ে উঠছে। কিছুক্ষণ আগে আরশানের সেই তীব্র চাহনি আর দেওয়ালের সাথে চেপে ধরে করা প্রশ্নের উত্তরে রিমি ভেবেছিল আজ বোধহয় কোনো এক চমক অপ্রত্যাশিত মুহূর্তের সম্মুখীন হতে যাচ্ছে ও। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন ওকে যখন প্রায় দিশেহারা করে দিচ্ছিল, ঠিক তখনই আরশান খুব শান্তভাবে ওকে নিয়ে এই ছোট্ট ও অন্ধকার ময়লা ভরা ছোট্ট ঘরটায় ঢুকিয়ে দিয়ে বলছে, এটা এখনই পরিষ্কার করতে হবে। রিমি কতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, পরের উপায় না পেয়ে কাজে লেগে পড়ল ঠিকই। কিন্তু এই মুহূর্তে আরশানের উপর ওর ভীষণ রাগ হচ্ছে। বিড়বিড় করে বলল, এ লোকটা আসলে আস্ত একটা পাগল। কোথায় ভেবেছিলাম কিনা কি আর উনি কিনা আমাকে দিয়ে এখন ঘর পরিষ্কার করাচ্ছেন। খানিকটা দূরে সিঙ্গেল সোফাটায় বসে আরশান একটা ফাইল উল্টে পাল্টে দেখছিল আর ল্যাপটপে কিছু করছিল। স্টোর রুমের ভিতরে দাঁড়িয়ে রিমি যে বিড়বিড় করছিল সেগুলো কানে গেলেও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং খুব নিস্পৃহ গলায় বলল, কিপ ইউর মাউথ শাট অ্যান্ড মেক ইউ হ্যান্ডস ফাস্টার। দরজা আটকে পরিষ্কার করো, বাইরে যেন ধুলো না আসে। রিমির ইচ্ছে করছিল হাতের কাছে কিছু একটা পেলে ভালো হতো, ছুঁড়ে দিতে পারত, কিন্তু আরশানের ওই শীতল কণ্ঠস্বরের অবাধ্য হওয়ার সাহস ওর নেই। ও বাধ্য হয়ে দরজার পাল্লাটা সামান্য চাপিয়ে দিল। স্টোর রুমের ভিতরে থাকা ছোট্ট হলদেটে বাল্বটা জ্বেলে দিয়ে ও আবার কাজে মন দিল। ঘরের নিস্তব্ধতা ভেঙে আরশানের গম্ভীর কণ্ঠস্বর আবার কানে এলো। ও ফোনের ওপাশে থাকা কাউকে খুব সিরিয়াসলি কোনো প্রজেক্টের ইনস্ট্রাকশন দিচ্ছে। ওর কথার ধরন শুনে রিমি এক মুহূর্তের জন্য থমকালো। ও বুঝতে পারলো এই লোকটা শুধু ব্যক্তিগত জীবনে কঠিন নয়, নিজের কাজের ব্যাপারেও প্রচণ্ড সংবেদনশীল আর সিরিয়াস। রাত তখন সোয়া 12টা। আসানের ঘরের সেই ছোট্ট স্টোর রুমটা এখন আগের চেয়ে অনেক বেশি গোছানো দেখাচ্ছে। ধুলোর আস্তরণ সরিয়ে রিমি ফাইলগুলো থরে থরে সাজিয়ে রেখেছে, যদিও সেইগুলো এখন রিমির নিজের শরীরের উপর ঝেঁকে বসেছে। রিমির হাত দুটো ধুলোয় কালো হয়ে গেছে, এমনকি ওর কপালের একপাশেও কিছুটা কালির দাগ লেগেছে। জামার হাতার উপর দিয়েও ধুলোর আস্তরণ স্পষ্ট বোঝা যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে একনাগাড়ে কাজ করার ফলে ওর শরীর এখন ক্লান্তিতে ভেঙে আসছে। আশা এতক্ষণ নিজের টেবিলে বসে ল্যাপটপে ডুবে থাকলেও ওর তীক্ষ্ণ নজর মাঝে মধ্যেই রিমির উপর ঘুরে আসছিল। রিমিকে ধুলোবালির মধ্যে ওভাবে অগোছালো অবস্থায় দেখে আসানের ভিতরে সেই খুঁতখুঁতে স্বভাবটা বারবার চাড়া দিয়ে উঠছিল।
ও অগোছালো বা নোংরা কিছু একদম সহ্য করতে পারে না, অথচ রিমির এই দশা দেখে ওর মনে এক ধরনের বিচিত্র অস্তিত্বে আর কৌতূহল কাজ করছিল। রিমি কাজ শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে আরশানের দিকে তাকালো। আরশান ফাইল থেকে চোখ সরিয়ে খুব শীতল আর নির্লিপ্ত গলায় বলল, হাত মুখ মুছে এখন আস্তে আস্তে বেরিয়ে যাও। তোমার সারা গায়ে ধুলোবালি লেগে আছে। গো অ্যান্ড ক্লিন ইউর সেলফ। আরশানের এই ইউজ অ্যান্ড থ্র মার্কা ব্যবহার রিমির ক্লান্ত মনে যেন আগুন ধরিয়ে দিল। ও ভেবেছিল হয়তো আরশান ওকে একটু কৃতজ্ঞতা জানাবে, অথবা এত রাতে কাজ করার জন্য অন্তত এক গ্লাস পানি অফার করবে। কিন্তু তার বদলে এই দূর দূর করে তাড়িয়ে দেওয়া। রিমির মাথায় হুট করেই এক শয়তানি বুদ্ধি খেলে গেল। ও নিজের বিরক্তিটা চেপে রেখে মুখে এক ধরনের কৃত্রিম কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে তুলল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ও দরজার কাছে থমকে দাঁড়ালো। আর সামনের দিকে ফিরে তাকিয়ে খুব মিষ্টি গলায় বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আরশান ব্রোকুসকে ল্যাপটপ থেকে মুখ তুলল। ওর চোখে একরাশ প্রশ্ন। রিমি এবার আরো একটু এগিয়ে এসে বলল, এই যে রাত দুপুরে আমাকে দিয়ে এত পরিশ্রম করালেন, এতে কিন্তু আমার বিনা খরচে বেশ ভালো একটা এক্সারসাইজ হয়ে গেল। জিম করার টাকাটা বেঁচে গেল আমার। সেজন্যই আপনাকে থ্যাংক ইউ বলছি। হাসান রিমির গলা সেই প্রচ্ছন্ন রাগের সুরটা ঠিকই ধরতে পারল। ও চেয়ারে হেলান দিয়ে বসে ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। রিমির তালে তাল মিলিয়ে ও খুব শান্ত গলায় বলল, ইউর ওয়েলকাম। তোমার জন্য যখন এতই পছন্দ, তাহলে এখন থেকে আমার এই ফ্রি জিম সার্ভিসটা তোমার জন্য সবসময় খোলা। রিমির রাগ এবার সপ্তমে চড়ল। ও এক মুহূর্ত দেরি না করে আসানের একদম কাছে চলে এলো। আসান কিছুটা হকচকিয়ে গেল, কারণ রিমির সারা শরীরে ধুলোয় মাখামাখি। রিমি এবার ওর দুষ্টুমি ভরা চোখ দুটো বড় বড় করে বলল, আপনার এই মহান উপকারের পর আমার তো উচিত আপনাকে কিছু রিটার্ন গিফট দেওয়া। আপনি আমার এত বড় উপকার করলেন, অন্তত একটা থ্যাংক ইউ হাক তো আপনার পাওনা। বলে রিমি দুই হাত বাড়িয়ে আরশানকে জড়িয়ে ধরার ভান করে ওর দিকে এগিয়ে গেল। আরশান মুহূর্তের মধ্যে সিট সিট ছেড়ে উঠে দাঁড়ালো। ওর দু চোখে স্পষ্ট আতঙ্ক না, রিমির প্রতি কোনো ভয় নয়, বরং ওই ধুলো ময়লার প্রতি বিরক্ত কাজ করছে। কিন্তু ও সোফা থেকে উঠল না, বরং রিমিকে চোখ গরম করে বলল, ডোন্ট ইউ ডেয়ার কাম এনি ক্লোজ। লুক অ্যাট ইউরসেলফ, ইউ আর কভারড ইন ডাস্ট। হাসানের চোখে মুখে বিরক্তি দেখে রিমি আরো এক পা এগিয়ে গেল। ওর মুখে এখন এক বিজয় হাসি। ও আরশানের অস্তিত্বটা প্রাণভরে উপভোগ করছে। ও খুব আদরে গলায় বলল, আরে ঘাবড়াচ্ছেন কেন? ধুলাবালি তো সামান্য জিনিস। আমার এই কৃতজ্ঞতার কাছে ও সব কিছুই না। তোমার কৃতজ্ঞতা আমার চাই না রিমি, ঘরে যাও। রিমি এবার মজা পেয়ে একটু হেসে উঠল। আরশানের এই অসহায় অবস্থা দেখে ওর সব ক্লান্তি যেন নিমেষে ধুলে হয়ে গেল। ও আরো এগিয়ে আসতে আরশান কিছুটা নড়েচড়ে বসলো। ল্যাপটপটার সামনে কাঁচের ছোট্ট টেবিলে টায় রেখে বলল, রিমি, ইফ ইউ টাচ মি, আই উইল মেক ইউর মেক শিওর ইউ রিগ্রেট ইট ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। হাসান চেয়ার ছেড়ে ওঠেনি, বরং চেয়ারে হেলান দিয়ে স্থির হয়ে বসে রইল। ওর কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজের রেখা ফুটে উঠছে। রিমি ভেবেছিল ওর এই ধুলোমাখা অবস্থা দেখে আরশান হয়তো নিজেকে ঠিক রাখতে পারবে না। ও ভয়ে বা বিরক্তিতে ঘর ছেড়ে পালাবে, আরো তাড়া করবে। কিন্তু আরশানের এই নিষ্পৃহতা রিমির জেদ আরো বাড়িয়ে দিল। ও এবার সাহসে ভর করে আরশানের একদম গা ঘেঁষে দাঁড়ালো। আরশান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রিমির দিকে তাকালো। ওর সেই তীক্ষ্ণ চাহনিতে এক ধরনের নীরব সতর্কতা ছিল। কিন্তু রিমি আজ যেন পণ করেছে যে আরশানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। ও হুট করে নিজের ধুলোমাখা ডান হাতটা বাড়িয়ে আরশানের ধবধবে সাদা শার্টের হাতায় সজোরে মুছে দিল। সাদা কাপড়ের উপর কালচে ধুলোর ছাপটা পড়ার সাথে সাথেই রিমি একটা বিজয়ী হাসি দিয়ে ফিক করে হেসে উঠল। কেমন লাগলো এবার? দেখছেন তো আমি কতটা কৃতজ্ঞ। রিমি হাসছিল ঠিকই, কিন্তু আরশানের প্রতিক্রিয়ার ওর হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। আরশান এক চুলও নড়ল না। ও কেবল ধীর স্থিরভাবে নিজের
কলারের দিকে তাকালো। যেভাবে রিমির আঙ্গুলের ধুলোর ছাপ লেগে আছে, আরশান কয়েক মুহূর্তে যেন যেন থমকালো, যেন কিছু একটা ভাবলো। এরপরও মাথা তুলে রিমির দিকে এমন এক জোড়া চোখে তাকালো যা রিমি আগে কখনো দেখেনি। সেই চাহনিতে রাগ ছিল না, বিরক্তিও ছিল না, ছিল এক ধরনের অদ্ভুত আসন্নতা। রিমির বুকের ভিতরটা হঠাৎ এক অজানা ভয় কেঁপে উঠল, বুঝতে পারলো বাঘের লেজে ও আজ একটু বেশি টান দিয়ে ফেলেছে। ও অপ্রস্তুত হয়ে দু পা পিছিয়ে যেতে চাইল। ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে, আমি আসি। রিমি কথা শেষ করতে পারল না। ও সরে যাওয়ার জন্য যেই না ঘুরছে, ঠিক তখনই আরশান কোনো কথা না বলে বিদ্যুৎ গতিকে ওর কোমর জড়িয়ে ধরল। রিমির কিছু বুঝে ওঠার আগে আরশান এক হ্যাঁচকা টানে ওকে নিজের কোলের উপর বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় রিমির নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আরশানের এক হাত ওর কোমরে শক্ত হয়ে চেপে আছে, আর অন্য হাতে ওর রিমির সেই ধুলোমাখা হাতটা মুঠোয় পুরে নিল। আরশানের শরীরের তপ্ত উত্তাপ আর দামি পারফিউমের গানে রিমির মাথা ঝিমঝিম করে উঠল। আরশানের ঠোঁটের কোণে হঠাৎ সেই রহস্যময়ী বাঁকা হাসিটা ফিরে এলো, যা দেখে রিমির পুরো গা শিউরে উঠল। মানুষটার তো সামান্য ধুলোতেই সমস্যা, কিন্তু আজ আস্ত ধুলোমাখা অগোছালো অবস্থায় একটা মানুষকে এতটা কাছে এনেও ওর মধ্যে বিন্দুমাত্র বিরক্তি নেই কেন? রিমির মস্তিষ্ক যেন ঠিক কাজ করছে না। কি হচ্ছে এসব? এরই মধ্যে আরশান ওর কানের খুব কাছে মুখ নিয়ে সে অস্বাভাবিক সুরে আরো নিচু আর গম্ভীর স্বরে ফিসফিস করে বলল, ইউ লাইক লিভিং মার্কস, ডোন্ট ইউ? বাট রিমেম্বার, ওয়ান্স ইউ টাচ মি, ইউ ডোন্ট গেট টু ওয়েলক ওয়ে দ্যাট ইজিলি। রিমি এবার থরথর করে কাঁপছে। ও ওঠার চেষ্টায় আছে, কিন্তু আরশান এত শক্ত করে ওর কোমর ধরে রেখেছে যে নড়তেই পারছে না। আবার আরশানের চোখের দিকেও তাকাতে পারছে না। নিজের জন্যে কি তবে সেদে বিপদ ডেকে আনলো? হঠাৎ আরশান ওর ধুলোমাখা হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভাঁজে আটকে দিয়ে আরো নিবিড়ভাবে বলল, ইউ ওয়েন্টেড টু গিভ মি এ রিটার্ন গিফট, রাইট? উইল নাও ইটস মাই টার্ন, অ্যান্ড আই প্রমিস দিস গিফট উইল বি আনফরগেটেবল। রিমির মনে হলো ওর চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। আরশানের সেই শীতল গাম্ভীর্য আজ এক উষ্ণ আচ্ছন্নতায় রূপ নিয়েছে। রিমির নিচু স্বরে অস্পষ্ট গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। রিমির অস্ফুট মিনতি আরশানের কানে পৌঁছালো কি না বোঝা গেল না। আরশানের কোমরের বাঁধন আরো শক্ত করে এক হাত বাড়িয়ে টেবিল থেকে নিজের চামচটা খুলে পাশে সরিয়ে রাখলো। চশমা ছাড়া ওর চোখের সেই ধারালো চাহনি এখন যেন বুঝিয়ে দিচ্ছে যে এখান থেকে নিস্তার পাওয়ার সব পথ বন্ধ। রিমির সারা গায়ে লেগে থাকা ধুলোবালি, ওর অগোছালো চুল কিংবা ওই অপ্রস্তুত অবস্থা আরশানের কাছে এখন আর বিরক্তিকর কারণ নয়, বরং এক তীব্র আকর্ষণের উৎস হয়ে দাঁড়িয়েছে। ও রিমির খুব কাছে ঝুঁকে এলো। ওর তপ্ত নিঃশ্বাস রিমির গালের উপর আছড়ে পড়ছে। আরশান খুব ধীর লয়ে প্রায় ফিসফিস করে বলল, ইউ স্টার্ট দিস গেম, নাও লেট মি ফিশ ফিনিশ ইট দ্য ওয়ে আই ওয়েন্ট। রিমি কথা বলার সুযোগ পেল না। আরশান ওর ধুলোমাখা আঙ্গুলগুলোর ভাঁজে নিজের আঙ্গুল আটকে রেখে অন্য হাত দিয়ে রিমির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। রিমির চোখের পলক কাঁপছে, ও ভয়ে চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। ঠিক সেই মুহূর্তে আরশান নিজের ঠোঁট ডুবিয়ে দিল রিমির ঠোঁটে। এক গভীর এবং প্রগাঢ় চুম্বনে সে যেন নিজের দীর্ঘদিনের জমানো সব তৃষ্ণা আর অধিকারবোধ ঢেলে দিল। রিমির শরীরের প্রতিটি কোষ এক অজানা শিহরণে কেঁপে উঠল। আরশানের এই আচমকা আর তীব্র আক্রমণ রিমিকে স্তব্ধ করে দিল। জানালার বাইরে ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে, কিন্তু রিমি এক নির্ঘুম রাত পার করেছে। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করছে। গত রাতের সেই প্রগাঢ় মুহূর্তের রেশ ওর ঠোঁটে, ওর ঘাড়ের কাছে আরশানের তপ্ত নিঃশ্বাসের অনুভূতিতে এখনো মিশে আছে। রিমি গাজরে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দেখল।
আরশানের মতো একজন মানুষ যে কিনা সামান্য ধুলোবালি দেখলে ঘর মাথায় তোলে, সেই কিনা কাল ওকে ওভাবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আরশানের সেই অতর্কিত আক্রমণে রিমি ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু ওর মনে বিন্দুমাত্র বিরক্তি কাজ করেনি। ওর নিজের মনেই বিড়বিড় করলো, আমি পাগল হয়ে যাচ্ছি। যে লোকটা অনুমতি ছাড়াই আমাকে স্পর্শ করলো, তার প্রতি আমার এই টান কেন? আমি কি ওনাকে পছন্দ করতে শুরু করেছি? রিমি নিজের ভাবনাগুলো সামলাতে না পারল না। সাত পাঁচ না ভেবে চলে গেল ফ্রেশ হতে। সেই মুহূর্তে মাথা ঠান্ডা করা জরুরি। আগামীকাল দুপুরে একটা জরুরি মিটিং আছে। অনেক প্রস্তুতি বাকি। ডেস্কের উপর সাইন করার জন্য সেক্রেটারি ইয়াসের কিছু ফাইলও রেখে গেছে, কিন্তু সেসবের এই মুহূর্তে আসানের মন নেই। ও চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরে আকাশ ছোঁয়া দালানগুলোর দিকে তাকিয়ে আছে। ওর ডান হাতের আঙ্গুলগুলো অবচেতনভাবেই নিজের শার্টের সেই হাতায় গিয়ে থামলো, যেখানে কাল রিমির ধুলোমাখা হাতের ছাপ পড়ছিল। যদিও এখনো অন্য শার্ট পরে আছে। সকালে শাওয়ার নেওয়ার সময় আরশান নিজেকে কয়েকবার প্রশ্ন করছে, কেন করলো এমন? ওর তাতে তো রিমির ওই ধুলোমাখা অবস্থা দেখে ওকে ধরে বের করে দেওয়ার কথা ছিল, কিন্তু তেমন কিছু হয়নি। উল্টো রিমি যখন মজার ছলে কাছে আসছিল, তখন তখন আরশানের মস্তিষ্কে ওইসব কিছু একবারের জন্যও আসেনি যে রিমি ধরলে ও অপরিষ্কার হয়ে যাবে। যে অদৃশ্য দেওয়ালটা আরশান বছরের পর বছর ধরে বানিয়েছিল, কাল রাতে রিমি কাছে এসে যেন এক চরম আঘাতে তা ভেঙে দিয়েছে। আরশান একটা বাঁকা হাসি হাসলো। অফিস কক্ষের এই পিনপতন নীরবতায় ওর নিজের কণ্ঠস্বরই ওর কাছে এক নতুন আবিষ্কার মনে হলো। যেন ও বুঝে গেছে যে রিমির প্রতি ওর কোনো বিরক্তি কাজ করেনি। আরশান ল্যাপটপটা সজোরে বন্ধ করে সোজা হয়ে বসে বিড়বিড়িয়ে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ডার্ট অ্যানিমোর, অ্যাজ লং অ্যাজ ইটস হার। শি ইজ দ্য অনলি কন্টামিনেশন আই অ্যালোয় ইন মাই সিস্টেম। আরশান এখন আরো ভালোভাবে অনুভব করছে যে ওর রিমির প্রতি এক ধরনের অদ্ভুত আকর্ষণে ভুগছে। যে মানুষটা নিজের আশেপাশে কাউকে সহ্য করতে পারতো না, সে এখন চাইছে যেভাবেই হোক ওই মেয়েটা আশেপাশে থাকুক। রিমির সেই হাসি, ওর ওই ভীত চাহনি, সবটুকুই এখন প্রচণ্ডভাবে আরশানের মস্তিষ্কে রাজস্ব করছে। লাইব্রেরিতে নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে উপস্থিত ও যদি উপস্থিত বাকিদের ফিস ফিস কথা শোনা যাচ্ছে। উপরের ফ্যানগুলো পূর্ণ বেগে ঘুরলেও এই গুমোট গরমকে কিছুতেই দমানো যাচ্ছে না। জানালার ওপাশে দুপুরের তপ্ত রোদ গাছের পাতায় লুটিয়ে পড়ছে। লাইব্রেরির এক কোণের টেবিলে শাফিন, ইনায়া, আবিদ আর রিমি বসেছিল। শাফিন আর ইনায়া গরমে অস্থির হয়ে শেষমেশ ক্যাফেটেরিয়া থেকে ঠান্ডা কিছু আনতে গেছে। টেবিলে এখন শুধু রিমি আর আবিদ। রিমির সামনে একটা মোটা টেক্সট বুক খোলা থাকলেও ওর মন সেখানে নেই। কিছুদিন যাবৎ রিমি অনুভব করছে যে পড়াশোনার ওই ভীষণ অমনোযোগী হয়ে গেছে। তার উপর আসানের মুখোমুখি হওয়ার কথা ভাবলেই রিমির বুকের ভিতরটা এক অজানা আতঙ্কে আর লজ্জায় কুঁকড়ে যায়। সেই রাতের পর থেকেই ও সাধ্যমতো আরশানকে এড়িয়ে চলছে। ড্রয়িং রুমে আরশানের গলার আওয়াজ পেলেই ঘরে লুকিয়ে পড়ছে। রিমিকে ওভাবে অন্যমনস্ক হয়ে বইয়ের পাতায় আঙ্গুল বুলাতে দেখে আবিদ বই থেকে মাথা তুলল। আবিদ ছেলেটা বরাবরই খুব ধীর স্থির আর পর্যবেক্ষণশীল। ও বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে রিমির চঞ্চলতাটা কোথায় যেন হারিয়ে গেছে। আবিদ খুব নিচু স্বরে ডাকলো, রিমি। রিমি চমকে উঠে আবিদের দিকে তাকালো। ওর ঘাবড়ে যাওয়া মুখটা দেখে আবিদ একটু হেসে বলল, কোথায় হারিয়ে গিয়েছিলে? অনেকক্ষণ ধরে দেখছি একই পাতায় আটকে আছো। কোনো বিষয়ে কি খুব টেনশনে আছো? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? রিমি থতমত খেয়ে নিজেকে সামলে নিল। চট করে বইয়ের পাতা উল্টে একটু ব্যস্ততা দেখানোর চেষ্টা করে বলল, তেমন কিছু না, আসলে এই গরমে পড়াশোনায় ঠিক মন বসছে না, এই আর কি। আবিদ এবার চেয়ারটার রিমির একটু কাছে টেনে আনলো। ও হুট করেই টেবিলের উপর রাখা রিমির হাতটা উপর নিজের হাতটা রাখলো। আবিদের হাতের স্পর্শে রিমি বিদ্যুৎ থেকে ওর দিকে তাকালো। আবিদ রিমির চোখের দিকে তাকিয়ে খুব নরম গলায় বলল, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আমি তোমার পাশে আছি রিমি।
কোনো ধরনের সাহায্য লাগলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আবদের এই আকস্মিক ঘটন ঘনিষ্ঠতা আর হাতের উপর অন্য কারো স্পর্শ রিমিকে মুহূর্তেই এক চরম অস্বস্তিতে ফেলে দিল। রিমি সঙ্গে সঙ্গে হাত না সরিয়ে একটা জিনিস পরীক্ষা করার চেষ্টা করলো। সেদিন রাতে আরশানের সেই শক্ত বাদনে বিরক্তি লাগেনি, কিন্তু আজ আবিদের এই স্পর্শ ওকে কোনো স্বস্তি দিচ্ছে না। এটা আরো ভালোভাবে প্রমাণ করছে যে আরশানকে ও অন্য ছেলেদের তুলনায় বিশেষ নজরে দেখে। রিমি খুব সন্তর্পণে আবিদের হাতের নিচ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। ওর হাত সরানোর ভঙ্গিটা এতটাই দ্রুত আর স্পর্শ ছিল যে আবিদ থমকে গেল। ওর বাড়িয়ে দেওয়া সাহায্যের হাতটা এখন শূন্যে টেবিলের উপর পড়ে আছে। আবিদের হাসিমাখা মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। ও বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতটা সরিয়ে নিয়ে চশমাটা একবার ঠিক করলো। রিমির এই দূরত্ব বজায় রাখাটা আবিদের মনে এক গভীর ক্ষতের মতো বিঁধল। ক্যাফেটেরিয়ার ভিড়, তাই লাইনে দাঁড়াতে হয়েছে। ইনার কপালে বিরক্তির ভাঁজ, গরমে ওর ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে। সাপিন অবশ্য বেশ খোশ মেজাজে হাঁটছে। গরমে ওর খুব একটা সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে না। ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছাতেই একটা মেয়ে বেশ লাজুক ভঙ্গিতে সাপিনের সামনে এসে দাঁড়ালো। মেয়েটি ওদেরই সেশনের, কিন্তু অন্য ডিপার্টমেন্টের। মেয়েটির হাতে ছোট্ট একটা চকলেট আর একটা চিরকুট। মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল, সাপিন, এটা তোমার জন্য। অনেকদিন ধরেই দিতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। সাপিন এক উজ্জ্বল হাসি দিয়ে চকলেটটা গ্রহণ করলো। মেয়েটির দিকে তাকিয়ে খুব অমায়িক গলায় বলল, মেয়েটিকে ধন্যবাদ জানালো। মেয়েটির লজ্জায় লাল হয়ে দ্রুত ওখান থেকে চলে গেল। পাশে দাঁড়িয়ে ইনায়া তখন হাত কুঁচকে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলো। ওর চল শক্ত হয়ে আসছে। সাপিন যে না চকলেটটা পকেটে ভরতে যাবে, ইনায়া তীক্ষ্ণ গলায় বলে উঠল, মেয়েটা কিছু দিলেই সেটা এভাবে দাঁত কিলিয়ে নিতে হয় বুঝি? লজ্জা শরম কি একদম নেই তোমার? সাপিন অবাক হয়ে ইনায়ের দিকে তাকালো। ওর ভ্রু কুঁচকে গেল। এতে লজ্জা পাওয়ার কি আছে? মেয়েটা এত কষ্ট করে একটা জিনিস দিল, রিফিউজ করাটা কি ভদ্রতা হতো? ইনা এবার আরো রেগে গেল। গলার স্বর এক পর্দা চড়িয়ে বলল, ভদ্রতা না ছাই, তোমার মতো ছেলেদের জন্যই এই মেয়েগুলোর এত সাহস বাড়ে। কেন নিতে হবে শুনি? ওই চকলেটে কি মিশিয়ে এনেছে কে জানে? সাপিন এবার একটু মজা করার সুযোগ পেল। ও হাসি মুখে পাল্টা প্রশ্ন করলো, এত রাগ করছো কেন ইনায়া? কেউ যদি ভালোবেসে কিছু দেয়, সেটা নেব না? কারো ভালোবাসার অমর্যাদা করা কি ঠিক? ভালোবাসার আলাপ শুনতেই ইনার ভিতরে যেন কিছু একটা জ্বলে উঠল। ও এক মুহূর্তে আর ওখানে দাঁড়ালো না, রাগে গটগট করে কাউন্টারের দিকে হেঁটে গেল। কাউন্টার থেকে দুটো কোল্ড ড্রিঙ্কসের ক্যান কিনে নিয়ে সাপিনের দিকে একবারও না তাকিয়ে লাইব্রেরির দিকে হাঁটা দিল। ওর হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে ও এখন কতটা চটে আছে। সাপিন হতভম্ব হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। ওর নিজের মাথায় একবার হাত বুলালো, তারপর নিজেই নিজের মনে বিড়বিড় করলো, মেয়েদের মন বোঝা সত্যিই দেয়। চকলেটটা দিল একজন আর রাগ দেখাচ্ছে আর একজন। আজ ভার্সিটি থেকে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিয়ে যেই একটু বিছানায় গায়ে এলিয়ে দিল, তখনই রিমির মায়ের ফোন এলো। উনি ফোন করে জানালেন যে ওনার পরিবারের সবাই রাজি হয়ে গেছে। রিমি এবার ওখানে গিয়ে থাকতে পারবে। কথাটা শোনা মাত্র রিমি স্বস্তি পেল। ঠিকই, কিন্তু অজানা এক কারণে ওর মনটা হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে গেল। রিমির মা জানালো রিমি চাইলে যে কোনো সময় চলে যেতে পারবে। মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা শেষ করে রিমি ফোনটা রেখে ভাবলো এ বাসায় থেকে বিদায় নেওয়ার সময় অবশেষে চলে এলো। কিছুক্ষণ বিশ্রাম শেষে ড্রয়িং রুমে গিয়ে রিমি জানতে পারলো যে সুরভি বেগম ও আরাফাত সাহেব কোনো এক জরুরি জমি সংক্রান্ত কাজে দুপুরেই বেরিয়ে গেছেন। কাল ফিরবেন। রিমি ভাবলো সন্ধ্যার নাস্তা আর রাতের রান্নাটা না হয় ওই করে নেবে। আয়ান খেলতে গেছিল, এসেই বলল, আজ আম্মু বাসায় নেই, নাস্তা কি কিছু পাওয়া যাবে নাকি কিনে আনবো? রিমি বলল, লাগবে না, আমি খাবার জন্য কিছু বানিয়ে আনছি। তখন আসান উপর থেকে নামতে নামতে বলল, আজকের নাস্তা ইনায়া বানাবে। ইনায়া সোফায় বসে আরামে ফোনে চ্যাটিং করছিল। ভাইয়ের কথা শুনে অসহায় নজরে তাকালো। আমি? আরশান এসে সোফায় বসে নিজের ফোনটা বের করে কিছুটা আদেশের ভঙ্গিতে বলল, আম্মুর অনুপস্থিতিতে এই বাসার রান্নার দায়িত্ব কার নেওয়া উচিত? আর রান্না না করলে প্র্যাকটিস কিভাবে হবে? আরাম বাদ দিয়ে গিয়ে কাজে লেগে পড়ো। ইনায়া ভেবে দেখল, ভাই তার কথাটা মন্দ বলেনি।
ওর পরে আগ্রহ নিয়ে নিজে রান্না করে গেল। রিমি ওর পিছু পিছু যাচ্ছিল কিন্তু আরশান ওকে থামিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, চুপচাপ এখানে বসো। রিমি পিছনে না ঘুরে ওভাবে দাঁড়িয়ে উত্তর দিল, ও একা পারবে না, আমি ওকে সাহায্য করে গিয়ে। তুমি যখন একা করতে পারো, তোমার বান্ধবীও পারবে। তোমাকে ওর ভাবনা ভাবতে হবে না। আরশানের কথা শুনে রিমি আর এগোনোর সাহস পেল না। আরশান বড় সোফাটায় বসে আছে। রিমি গিয়ে ওঠার একদম শেষ প্রান্তে বসলো। আরশান আর চোখে এক নজর দেখলো যে কতটা দূরত্বে বসেছে। আয়ান আবার তখন ফ্রেশ হয়ে এসে পাশের সিঙ্গেল সোফাটায় বসেছে। গরমে ফুটবল খেলে নাজেহাল অবস্থা হয়েছে ছেলের। ও একটু আরাম করে গায়ে এলিয়ে বসেছিল। তখন ওর চোখের সামনে রিমিকে সজোরে টেনে নিজের গা ঘেঁষে বসালো। আরশানের এহেন কাণ্ডে রিমি ও আয়ান দুজনেই হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালো। রিমির বুক দুরু দুরু কাঁপতে শুরু করলো। আরশান ভাইয়ের সামনে এটা কি করছে? ও আবার একটু সরতে গেলে আরশান শক্ত করে ওর হাতটা ধরে নিল। আর এক হাতে তো ফোনে কিছু স্ক্রল করছে। রিমি হাত ছড়াতে পারছে না। এদিকে আয়ানের চোখ ছানা ভরা হয়ে গেছে। ওর ভাই একটা মেয়েকে জোর করে নিজের কাছে বসাচ্ছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। রিমি হাত ছাড়ানোর চেষ্টা অব্যাহত রেখে দিশহারা আরশানকে বলল, কি করছেন আপনি? আয়ান এখানে আছে। একথা শুনে আরশান এক নজর শুধু আয়ানের দিকে তাকিয়েছে। অমনি আয়ান একটা ডোক গিলে দ্রুত সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের বডি একটু এদিকে ওদিকে ব্যায়ামের ভঙ্গিতে নাড়িয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করলো। বলল, উফ, শরীরটা একদম ব্যথা করছে আমার। আমি বরং একটু গিয়ে শুয়ে থাকি। এই ইনায়া, আমাকে ডাকিস তোর নাস্তা বানানো হলে। কি অখাদ্য বানাবি কে জানে। আয়ান পালিয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে এক ভারী নীরবতা নেমে এলো। কেবল দেওয়াল ঘড়ির টিকটক শব্দ, রান্নাঘরে ইনায়ার জিনিসপত্র সরানোর শব্দ আর রিমির বুকের দুঃখ-পাকানি স্পষ্ট শোনা যাচ্ছে। রিমি আরশানের শক্ত হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করে নিচু স্বরে বলল, আয়ান কি ভাবলো বলুন তো? ছাড়ুন এবার আমাকে। ইনায়া চলে আসবে। আরশান ফোনের স্ক্রিন থেকে চোখ সরালো না। ওর ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা আরো চড়া হলো। ও খুব শান্ত অথচ গম্ভীর গলায় বলল, লেট হিম থিঙ্ক হোয়াট এভার হি ওয়েন্টস, অ্যাজ ফর ইনায়া, শি উল্ড নো অ্যাবাউট আস এনিওয়ে। রিমি চমকে উঠল। আমাদের সম্পর্কে জানবে মানে? আমাদের মধ্যে এমন কিছুই নেই। আপনি কি জানানোর কথা বলছেন? আমাদের মধ্যে কিছু যদি নাই থাকে, তাহলে হোয়াট ওয়াজ দ্যাট লাস্ট নাইট? রিমি স্তব্ধ হয়ে গেল। আরশান এবার ফোনটা পাশে রেখে রিমির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতে রিমি কুঁকড়ে গিয়ে চিবুক নামিয়ে রাখলো। আরশান হঠাৎ রিমির আরো একটু কাছে সরে এলো। রিমির উঁচু করে বাঁধা চুলগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে বলল, আমি দেখছি তুমি কিভাবে আমায় দেখে পালিয়ে বেড়াচ্ছ। আমার গলার আওয়াজ পেলেই ইঁদুরের মতো গর্তে ঢুকে যাচ্ছ। হোয়াই আর ইউ ট্রাইং টু অ্যাভয়েড মি রিমি? রিমি একটা ঢোক গিলল। ওর গলার স্বরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও আসানের চোখের দিকে না তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনার হয়তো বুঝতে ভুল হচ্ছে। আমি আপনাকে অ্যাভয়েড করছি না। আসলে কদিন ধরে ভার্সিটির অনেক চাপ। আরশান রিমির কথা কেড়ে নিয়ে বলল, ও ভীষণ ব্যস্ত দিন কাটাচ্ছ। রিমি আর কিছু বলার সাহস পাচ্ছে না। এর মধ্যে আরশান ওর হাতটা আরো একটু জোরে চেপে ধরল, যেন বুঝিয়ে দিল পালানোর কোনো পথ নেই। আরশানের ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি ফুটে উঠল। ও রিমির কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইউ আর অ্যান অ্যাডাল্ট রিমি, দেন হোয়াই আর ইউ রিয়াক্টিং লাইক দিস, অ্যাজ ইফ দ্যাট কিস ওয়াজ এ ক্রাইম? রিমির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও ভাবতেও পারেনি আরশান এত সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলবে। লজ্জায় ওর কান যেন ঝাঁঝা করতে শুরু করলো। ও একটু কেঁপে উঠল। ওটা ওটা ভুল ছিল। প্লিজ ওসব নিয়ে কথা বলবেন না। আরশানের থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরল। ওর চোখে এখন এক ধরনের বিচিত্র নেশা। ও খুব শান্তভাবে বলল, ভুল? আমার ডিকশনারিতে ভুল বললে কিছু নেই। যা করেছি আমি করেছি, আর ভেবেচিন্তেই করেছি। আর যা আমি একবার নিজের করে নেই,
সেটা কোনোদিন ভুল হয় না। রিমি ডোক গিলল। এই মুহূর্তে আরশানের আচরণ ও কথাবার্তাগুলো অন্যান্য দিনের তুলনায় সম্পূর্ণ অন্যরকম লাগছে। যেন নিজের আড়াল করে রাখা নতুন রূপটা হুট করে প্রকাশ আস করতে আশা করেছে। রিমি একটু সাহস নিয়ে জিজ্ঞেস করলো, আপনি ইচ্ছে করে করেছেন মানে? কি বলতে চাইছেন? আই জাস্ট ওয়ান্ট টু সে স্টপ রানিং। এই মুহূর্তে আরশানের চোখ মুখের প্রতিক্রিয়া যেন রিমিকে সতর্ক বার্তা দিচ্ছে যে আরশানের থাবা থেকে ও আর বেরোতে পারবে না। আরশানের প্রতি রিমির মনে যে ভালো লাগার অনুভূতি জেগেছিল সেটা যেন হঠাৎই ভয়ের কারণে পরিণত হলো। এই মুহূর্তে নিজের চোখের সামনে এখন আরশানকে দেখছে সেটা নিয়েও সন্দেহ হচ্ছে। রিমির মনে হচ্ছে যেন আরশানের এই জটিল মন মানসিকতা বোঝা ও সাধ্যের বাহিরে। এনার বানানো ভাজা পোড়াগুলো মোটামুটি মুখরোচকই হয়েছিল। বেগুনি আর আলুর চপ বানিয়েছিল। সবাই মিলে সেগুলো সাবার করলো। খাওয়ার সময় আয়ান বারবার নিজের ভাইয়ের দিকে তাকাচ্ছিল। ভাইয়ের নয়া রূপ দেখে ফেলেছে বলে কথা, তাই একটু ভালোভাবে পরখ করে নিল আসলেই ওটা ওর ভাই কিনা। রিমি খাচ্ছিল ঠিকই, সঙ্গে নিজের অস্থিরতাকে সামলানোর চেষ্টা করছিল। একটু আগে আরশানের বলা কথাগুলো এখনো ওর কানে ভো ভো করছে। নাস্তা শেষ হতেই আয়ান হুট করে বলে উঠল, উফ, এই সন্ধ্যায় ভাজা পোড়া খেয়ে জমে গেছে। ভাইয়া, রাতটা আরো স্পেশাল করা যায় না? অনেকদিন তো বারবিকিউ করা হয় না, চলো আজ করি। ইনা ওর সাথে সাথে তাল মিলাল, ঠিক বলছিস আয়ান, আম্মু আব্বু বাসায় নেই, এই সুযোগ। ভাইয়া, তুমি তো সেরা বারবিকিউ বানাতে পারো, আজ হয়ে যাক। আরশান ভাই বোনের আবদার শুনে ও ভ্রুকুচকে তাকালো। ওর সেই চিরাচরিত গম্ভীর গলায় বলল, কাল আমার জরুরি মিটিং আছে, আজ রাত বিরাতে এসব করতে পারবো না আমি। ইনায়া তো নাছোড়বান্দা। ও আরশানের কাঁধ জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে ভাইয়া প্লিজ, মাত্র তো কয়েকটা ঘন্টা, সব প্রিপারেশন আমরা তিনজন মিলে নেব, তুমি শুধু মশলা আর গ্রিলটা দেখবে। ভাই বোনেরা তো জোরাজোরিতে রাজি হলো আরশান। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, ডিনারের আগে এসব নিয়ে কোনো মাতামাতি চলবে না। আগে সবাই ডিনার শেষ করবে, তারপর ছাদে বারবিকিউ সেট আপ হবে। ইনায়া আর আয়ান খুশিতে চিৎকার করে উঠল। ইনায়া বলল, ডান ভাইয়া, আমরা এখনই সব নামিয়ে রাখছি। ডিনারটা রিমি বানিয়েছিল। বাসার সবার সম্মতি নিয়েই আজ রাতের খাবার শুধু ভাজি ভর্তা দিয়ে শেষ করা হয়েছে। ডিনার শেষেই বারবিকিউর প্রস্তুতি নেওয়া হলো। রান্নাঘরে গিয়ে রিমি আর ইনায়া মিলে মুরগি ম্যারিনেট করার তোড়জোড় করলো। রিমি আগে কোনোদিন কোনো বারবিকিউ পার্টি দেখেনি, তাই ও অনেক উৎসাহিত ছিল। রাতের অন্ধকার আকাশটা আজ মেঘলা, মাঝে মাঝে হালকা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে। ছাদের এক কোণে বারবিকিউ গ্রিলটা বসানো হয়েছে। কয়লার লালচে আগুন থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আরশান একমনে মশলা মাখানো চিকেনগুলো গ্রিলের উপর সাজিয়ে দিচ্ছে। আয়ান পাশেই দাঁড়িয়ে ছিল। ওর অতি উৎসাহ আজ আরশানের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আরশানের কপালে ঘাম জমেছে। ও একবার হাত দিয়ে সেটা মুছতে যাবে, ঠিক তখনই আয়ান ওর পাশে এসে বলল, ভায়া, মশলা কি আরো একটু দেবো? ওই দেখো না, বাটিতে অনেকগুলো বাকি রয়ে গেছে। বলেই আয়ান হাত বাড়িয়ে মশলা মাখানো হাতটা অজান্তেই আরশানের টি শার্টের কাঁধের কাছে লাগিয়ে দিল। আরশান থমকে গেল। ওর সেই চিরচরিত খুঁতখুঁতে স্বভাবটা মুহূর্তে চাড়া দিয়ে উঠল। ওর দাঁতে দাঁত চেপে গভীর স্বরে বলল, আয়ান, আমার কাজ বাড়াস না। আয়ান ভয় পেয়ে হাতটা সরিয়ে নিল। ও মুখ গোমড়া করে বিড়বিড় করতে করতে ছাদের অন্য প্রান্তে চলে গেল, যেখানে ইনায়া আর রিমি দাঁড়িয়ে অরেঞ্জ জুস খাচ্ছিল। আয়ান এসে সোজা ইনার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে এক চুমুক দিয়ে দিয়ে বলল, বুঝলি তোরা, আমার ভাইটা না দিন দিন আস্ত একটা হিটলার হয়ে যাচ্ছে। একটু মশলা লেগেছে বলে এমন করছে যেন আমি ওর কোটি টাকার প্রজেক্ট চালিয়ে দিয়েছি। ইনায়া হেসে ফেলে বলল, তুই জানিস না ভায়া কেমন, তাহলে কেন অযথা ভায়াকে রাগাতে যাস? ওদের আলাপ শুনতে শুনতে রিমি জুস খাচ্ছিল। এক পর্যায়ে আরশানের দিকে নজর যেতেই ও নিজের অজান্তেই থমকে দাঁড়ালো। ওর মনে হলো এই আগুনের শিখার চেয়েও বেশি উত্তপ্ত ছড়াচ্ছে আরশানের ওই শান্ত অথচ শক্তিশালী উপস্থিতি। আরশানকে এই মুহূর্তে রিমির কাছে অসম্ভব আকর্ষণীয় লাগছে, এক ধরনের নিষিদ্ধ সৌন্দর্যের মতো, যা ছোঁয়ার এক সাধ্য
আবার ওদিকে থেকে চোখ ফেরানো দেয়। রিমি বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। আরশানের এই অগোছালোটা রূপটা কেন জানি ওর বুকের ভিতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি করছে। ও যতবার নিজেকে বোঝাচ্ছে যে এই মানুষটা বিপজ্জনক, ততবারই ওর মন অবাধ্য হয়ে আরশানের ওই মায়াবী আচ্ছন্নতায় ডুবে যেতে চাইছে। আরশান চিকেনগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ মুখ তুলল। রিমির চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে, প্রায় আদেশ দেওয়া ভঙ্গিতে বলল, ডোন্ট জাস্ট স্ট্যান্ড দেয়ার অ্যান্ড স্টেট রিমি, কাম হিয়ার অ্যান্ড হেল্প মি উইথ দিস। রিমি প্রথমে যেতে চায়নি, কিন্তু আরশান দ্বিতীয়বার তাকাতেই ও হাতের আধ খাওয়া জুসের গ্লাসটা সিমেন্টের তৈরি টেবিলের উপর রেখে ধীর পায়ে আরশানের দিকে এগিয়ে গেল। আরশান যে রিমিকে ডেকেছে সেটা ইনার কানে গেলেও ও খুব একটা গুরুত্ব দিল না। ও একমনে ফোনের স্ক্রিনে কার সাথে যেন চ্যাট করতে ব্যস্ত। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা আয়ানের চোখ এড়ালো না কিছুই। আয়ান ইনার আরো একটু কাছে সরে এলো। ইনার কোণেতে একটা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, "এই দেখ, ভাই আমাকে তাড়িয়ে দিল ঠিকই, কিন্তু রিমিকে ডেকে নিল।" ইনায়া ফোন থেকে চোখ না সরিয়েই দায়সারা ভাবে উত্তর দিল, "তো কি হয়েছে? ভাইয়া বারবিকিউ করছে, সাহায্য লাগবে বলেই তো ডেকেছে। তুই গিয়ে তো আর কাজ বাড়িয়ে দিয়ে আসলি, তাই হয়তো ওকে ডাকলো।" আয়ন আবার উত্তেজিত হয়ে ইনার কানের কাছে মুখ নিয়ে চাপা স্বরে বলতে লাগলো, "আরে তুই কিচ্ছু বুঝিস না। তুই কি জানিস এই বাড়িতে আসলে কি হচ্ছে? তোর নাকের ডগায় এত কিছু ঘটে যাচ্ছে আর তুই কিছুই টের পাচ্ছিস না।" ইনা এবার ফোনটা নামিয়ে ব্রো কুঁচকে আয়নের দিকে তাকালো। ওর চোখে মুখে একরাশ বিরক্তি। ওর নিচু গলায় বলল, "কি বলতে চাস তুই পরিষ্কার করে বলবি। হেয়ালি করছিস কেন?" আয়ন সরাসরি বলতে চাইছে না কিছু, আবার ইনায়াকে বোঝাতেও পারছে না। ইনায়া তখন সাবিনের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত ছিল। ইদানিং সাবিনের সঙ্গে ভালোই গল্পগুজব হচ্ছে ওর। তো আয়নের কথা বিশেষ পাত্তা না দিয়ে ও ছাদের আরেক কোণায় সাবিনের সঙ্গে ফোনে কথা বলতে। ইনায়াকে দাঁড় করাতে পারল না আয়ান। চোখ ঘুরিয়ে সেই আরশানের দিকে তাকিয়েছে, অমনি আরেক দফা ধাক্কা খেল। আরশান প্রথম গ্রিলটা তুলেই রিমিকে নিজ হাতে খাইয়ে দিতে প্রস্তুত হয়েছে। টেস্ট করে বলো কেমন হয়েছে। রিমি হাত দিয়ে খেতে চাইল। আমি নিজেই খাচ্ছি। আরশান ওর হাতে দিল না। আই উইল ফিড ইউ। আরশান কেমন সেটা রিমির অজানা নয়। জোর করে হলেও খাইয়ে দিয়েই ছাড়বে। অগত্যা রিমি নিজের মুখ খুলতে বাধ্য হলো। মেয়েটার হার মেনে নিয়েছে দেখে আরশান মনে মনে আনন্দ পেল। এটাই তো চায়, মেয়েটা ওর নিয়ন্ত্রণে থাকুক। ও রিমিকে খাইয়ে দিল। ওদিকে শখে আয়ানের পা টলমল করছে। ও বিড়বিড় করে বলতে শুরু করে, আল্লাহ, আমার ভাইয়ের মতো দেখতে এ কোন জিন আমাদের বাসায় ঢুকেছে। এটা আমার ভায়া হতে পারে না। দিনগুলো ক্যালেন্ডারের পাতার মতো উল্টে যাচ্ছে ঠিকই, কিন্তু রিমির মনের ভিতরের ঝড়ো হাওয়াটা কিছুতেই থামছে না। আরশানের প্রতি ওর অনুভূতির পারদ প্রতিদিন একটু একটু করে বাড়ছে, কিন্তু সেই অনুভূতির নাম দিতে গিয়ে মেয়েটা বারবার থমকে যাচ্ছে। এটা কি কেবলই ভালো লাগা, নাকি আরশানের তৈরি করা কোনো মায়াবী জালের আচ্ছন্নতা? আরশান মানুষটা বড় বিচিত্র। কখনো ও এতটাই যত্নশীল হয়ে ওঠে যে রিমির মনে হয় পৃথিবীর সবটুকু নিরাপত্তা যেন কেবল এই মানুষটার বাহুডোরেই বুঝি পাওয়া যাবে। কিন্তু পরক্ষণেই আরশানের অন্য রূপটা বেরিয়ে আসে, যখন ও রিমিকে শাসন করে নিয়ন্ত্রণ করতে চায়। রিমির মনে হয় ও যেন আরশানের কোনো প্রিয় খেলনা, যাকে ও সযত্নে সাজিয়ে রাখতে চায় ঠিকই, কিন্তু সেভাবে রাখতে চায় যেভাবে ওর মন চায়। যদিও রিমি জানে আরশানের এই আচরণের পিছনে ওর মানসিক অসুস্থতা দায়ী, তবুও মাঝে মাঝে হিসেব মিলিয়ে উঠতে পারছে না। হিসাব নিকাশ যখন ও মিলিয়ে উঠতে ব্যর্থ হচ্ছে, সে মুহূর্তে এসব ভাবা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু এ বাসা থেকে চলে যাবে, ও ভেবেছে হয়তো ও এখান থেকে যাওয়ার মধ্যেই সব আবার পূর্বের ন্যায় স্বাভাবিক হবে। আরশানও হয়তো ওর অনুপস্থিতিতে আবার আগের জীবনে ফিরে যাবে, যেখানে আর অস্তিত্ব থাকবে না। ১ সপ্তাহ হয়ে গেল রিমির মা সেই সুখবরটা দিয়েছে। মায়ের কাছে যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা এতদিন রিমির বুকের ভিতর পাহাড় হয়ে জমেছিল, আজ সেটা সত্যি হতে চলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রিমির মা ফোন করার পর আজ ১ সপ্তাহ পেরিয়ে গেছে। রিমি এখনো ইনায়াদের বাসায় কাউকে জানায়নি যে ও এখান থেকে চলে যাবে। আজ ভার্সিটির ক্লাস শেষ করে রিমি ঠিক করলো যাওয়ার আগে এই বাসার সবাইকে কিছু উপহার দিয়ে যাবে। এই কদিন ইনার পরিবার ওকে যেভাবে আপন করে নিয়েছিল,
তার ঋণ শোধ করার সাধ্য রিমির নেই। ও জোর করে ইনায়াকে নিয়ে শহরের এক বড় গিফট শপে ঢুকলো। দোকানের ভেতরটা রকমারি জিনিসের সমাহারে ঝলমল করছে। রিমি ইনার হাত ধরে এক একটা কাউন্টারে যাচ্ছে আর খুঁটিয়ে খুঁটিয়ে জিনিস দেখছে। ওই নায়কে উদ্দেশ্য করে বলল, ইনায়া, তোর ভাইয়ের জন্য কেমন টাই বা কলম সেট ভালো হবে বলতো? আর আয়নের জন্য কি নেওয়া যায়? ইনায়া অবাক হয়ে রিমির দিকে তাকালো। ওর ব্রো কুঁচকে গেল। আরে, হঠাৎ সবার জন্য গিফট কেনার দম পড়লো কেন? কোনো অকেশন তো নেই। আর ভায়াকে তো তুই চিনিস, ওর পছন্দ ম্যাচ করা চারটেখানি কথা নয়। রিমি হাসলো, তবে সেই হাসিতে কোথাও যেন একটা বিষণ্ণতা লুকিয়ে ছিল। এ একে একে ইনার পছন্দের একটা পারফিউম, আয়ানের জন্য ওর পছন্দের ফুটবল দলের একটা জার্সি, আর আরশানের জন্য একটা ক্লাসিক ফাউন্টেন পেন সেট প্যাক করে নিল। এমনকি সৌরভী বেগম আর আরাফাত সাহেবের জন্য সুন্দর কিছু ঘর সাজানোর জিনিস বেছে নিল। কাউন্টারে বিল মেটানোর সময় ইনায়া আর থাকতে না পেরে রিমির হাত চেপে ধরল। ওর চোখে মুখে একরাশ কৌতূহল আর সন্দেহ। রিমি, তুই আজ খুব অদ্ভুত ব্যবহার করছিস, সত্যি করে বলতো এত গিফট কেন কিনছিস? রিমি বিলটা দিয়ে বড় একটা শ্বাস নিল। দোকানের কাছের দেওয়ালের ওপাশে ধূলির আলোতে স্নান হয়ে আসছে। ওই ইনার চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আসলে মা ফোন করেছিল। ওনার বাসায় সবাই রাজি হয়েছেন। তাই মা জানিয়েছে আমি এবার ওনার কাছে গিয়ে পার্মানেন্টলি শিফট হতে পারবো। আমি ভাবছি কালকে চলে যাব। কথাটা শুনেই ইনার মুখে থাকা চঞ্চল হাসিটা এক নিমেষে মিলিয়ে গেল। ওর চোখের মণি দুটো স্থির হয়ে এলো। রিমির হাতটা ও অবচেতন ভাবেই আরো শক্ত করে ধরল। ইনার কণ্ঠস্বর হুট করেই ভারী হয়ে এলো। তুই তুই চলে যাবি? তার মানে তুই আর আমাদের সাথে থাকবি না? রিমি ইসলান হেসে মাথা নাড়ল। ইনার ফর্সা মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। দোকানের মধ্যে দাঁড়িয়েই ও একরাশ বিষণ্ণতা নিয়ে রিমিকে জড়িয়ে ধরল। ইনায়া জানে রিমি কেমন, চাইলে ওকে আটকানো যাবে না। রাত ৯টা বেজেছে। সুরভি বেগম মাত্রই রান্নাঘর থেকে শেষ বাটিটা এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলেন। দোয়াটা গরম ভাতের সুগন্ধ, ইলিশ মাছ ভাজি ও ডাল ভর্তার ছিমছাম আয়োজনে পুরো ঘরটা মোমো করছে। আরাফাত সাহেব নিজের চেয়ারে বসে চশমাটা টেবিলের উপর রাখলেন। আয়ান আর ইনার হাত ধুতে এসে বসেছে। ওদের চোখে মুখে সারাদিনের ক্লান্তির পর খাবারের প্রতি এক ধরনের তৃপ্তি। সুরভি বেগম সবার প্লেটে ভাত বেড়ে দিয়ে নিজেও বসলেন। তখন রিমি সরাসরি আরাফাত সাহেবের দিকে তাকিয়ে খুব ধীর স্থির গলায় বলল, আঙ্কেল, খাবার শুরু করার আগে একটা কথা বলতে চাই। ইনার মুখ গোমড়া করে আছে, কারণ ও জানে রিমি কি বলবে। ও বাদে সবার নজর রিমির উপর গিয়ে স্থির হলো। আরাফাত সাহেব একটু অবাক হয়ে হাসলেন। হ্যাঁ বলো, কোনো দরকারি কথা? রিমি আঙ্গুল দিয়ে প্লেটের কোণটা খুঁড়তে খুঁড়তে বলল, আসলে এখানে আসার আগে কথা ছিল যে আমি আমার মায়ের কাছে থাকবো, কিন্তু কিছু কারণবশত তখন যাওয়া হয়নি। আমার মা এখন জানিয়েছে যে আমি শিফট হয়ে যেতে পারবো। আমি কাল সকালেই ওখানকার উদ্দেশ্যে রওনা দেব। কথাটা শোনা মাত্রই ডাইনিং টেবিলের সেই চনমনে আবহাওয়াটা যেন এক নিমিষেই জমাট বেঁধে গেল। আয়নার ইনায়া একে অপরের দিকে তাকালো। ওদের চোখের কোণে একরাশ বিষণ্ণ বিস্ময় আর বিষণ্ণতা। সুরভি বেগম বললেন, সে কি রে রিমি, হঠাৎ করে যাওয়ার কথা বলছো? আর কিছুদিন থেকে গেলে পারতে। আরাফাত সাহেব বেশ গম্ভীর হয়ে গেলেন। তিনি চশমাটা আবার চোখে দিয়ে স্নেহের স্বরে বললেন, রিমি, তুমি যাবে তাতে আমার আপত্তি নেই। নিজের পরিবারের সঙ্গে কেই না থাকতে চায়। তাছাড়া আমি শুনেছি তুমি তোমার মায়ের থেকে বহু বছর দূরে আছো। মায়ের সঙ্গে থাকার জন্য নিশ্চয়ই তোমার মন ব্যাকুল হয়েছে, তাই না? তবে যে কোনো প্রয়োজনে আমাকে জান্নাতে দ্বিধা করবে না কেমন? রিমি একটা ঢোক গিলল। ওর চোখের কোণটা সামান্য ভিজে উঠল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। যেখানে নিজের পরিবারই ওর পরোয়া করেনি, সেখানে বাইরের একজন এভাবে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। ইনার সুবাদে এই পরিবারের সঙ্গে দেখা হয় রিমি নিজেকে বেশ ভাগ্যবতী মনে করে। রিমি ঠিক সেই মুহূর্তেই রিমি আর চোখে টেবিলের ও মাথায় বসে থাকা মানুষটার দিকে তাকালো। আর সানাতে স্বাভাবিকভাবে খাবার খেতে ব্যস্ত। রিমিও আস্তে আস্তে
খাওয়ায় মনোযোগ দিল। হয়তো এটাই হওয়ার ছিল। ওর থাকা না থাকাতে আরশানের কিছুই যায় আসে না। ডিনার শেষে রিমি সবার জন্য নিজের ঘর থেকে গিফট বক্সগুলো এনে দিল, কিন্তু আরশান ততক্ষণে ঘরে চলে গেছিল। রিমিও আজ আর আরশানের ঘরে যায়নি। রাতে ওর নিজের জিনিসপত্র প্যাক করছিল, তখন ওর ফোনে আরশানের মেসেজ আসে, ছাদে যেতে বলেছে। রিমি ভাবলো এই সুযোগে আরশানের জন্য কেনা গিফট দিয়ে দিবে। রিমি যখন ছাদে এলো তখন আকাশটা বেশ পরিষ্কার, তারারা ঝিকিমিকি জ্বলছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আরশান আকাশ দেখছিল। রিমি ধীর পায়ে ওর কাছে গিয়ে দাঁড়াতে আরশান একটা তাচ্ছিল্যের হাসি হেসে হুট করে প্রশ্ন ছুড়ল। ওর কণ্ঠস্বরে এখন কোনো রাগ নেই, বরং এক ধরনের বিদ্রূপাত্মক শীতলতা মিশে আছে। ইউ ডিড নট ইভেন ব্রাদার টু গেট মাই পারমিশন, রাইট? রিমি বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করলো ও খুব শান্ত গলায় উত্তর দিল, আমি আপনার অনুমতি ছাড়াই এই বাড়িতে এসেছিলাম, তাই যাওয়ার সময় আপনার অনুমতি নেওয়ার তো কোনো প্রয়োজন দেখছি না। আরশান ওর দিকে এক পলক তাকালো, ওর ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা আরো গাঢ় হলো। আরশান মাথা নেড়ে রিমির কথায় সায় দিল, তারপর এক পা এগিয়ে এসে রিমির খুব কাছে দাঁড়ালো। ওর শরীরের দামে পারফিউমের গানে রিমির মস্তিষ্ক ঝিমঝিম করে উঠল। আরশান বলল, হোয়াট ইফ আই ডোন্ট এগ্রি টু ইউর লিভ? রিমি এক মুহূর্ত দমল না ও পাল্টা যুক্তি দিয়ে বলল, নিজের যাওয়ার জায়গা থাকতে কেউই অন্যের বাসায় থাকতে চায় না। আমি পরিস্থিতির শিকার হয়ে এসেছিলাম এখানে। আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, কিন্তু আমি এখন আমার মায়ের সঙ্গেই থাকতে চাই। আরশান আবারও অদ্ভুতভাবে মাথা দোলালো। হুম, এটাও তুমি ঠিক বলেছ, কিন্তু রিমি, এখান থেকে যাওয়ার পর তুমি কি আমার সাথে আর দেখা করবে? রিমি সামান্য ইতস্তত করলেও জানে আরশানের সাথে সম্পর্ক রাখা মানেই নিজেকে এক গোলকধাঁধায় হারিয়ে ফেলা। ও কোনো উত্তর দিল না। সাধারণত নীরবতাকে সম্মতির লক্ষণ ধরা হলেও রিমির নীরবতা যে অসম্মতি প্রকাশ করছে তা আরশানের বুঝতে সমস্যা হয়নি। আরশান কিছুক্ষণ স্থির ছিল, কোনো প্রশ্ন করেনি। রিমি তখন হাতে থাকা গিফট বক্সটা আরশানের দিকে বাড়িয়ে ধরল। আরশান সেটা হাতে নিল ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য সেটার দিকে না তাকিয়ে পাশের সিমেন্টের টেবিলে অবহেলায় রেখে দিল। পরের মুহূর্তে যা ঘটল সেটার জন্য রিমি একদমই প্রস্তুত ছিল না। আরশান কোনো কথা না বলে হুট করে এক হ্যাঁচকা টানে রিমিকে পাজা কোলে তুলে নিল। রিমির মুখ দিয়ে একটা অস্পষ্ট চিৎকার বেরিয়ে আসার আগেই আরশান ওকে ছাদের নিচু রেলিংয়ের উপর বসিয়ে দিল। রিমির পা দুটো এখন শূন্যে ঝুলছে, আর পিঠের ওপাশে কেবল গম্ভীর অন্ধকার শূন্যতা। রিমির ভয়ে আরশানের টি-শার্টটা খামচে ধরল। ওর কলিজা যেন গলার কাছে এসে ঠেকছে। কি করছেন আপনি? নামান আমাকে, আমি পড়ে যাব। আরশান ওকে দুপাশের হাত দিয়ে ঝাপটে ধরে রেখেছিল ঠিকই, কিন্তু এমনভাবে ধরেছে যে রিমির পিঠের দিকে ভর বেশি পড়ছিল। ওর রিমির খুব কাছে মুখ নিয়ে অদ্ভুত এক হাসি দিল, যা দেখে রিমির চোখজোড়া যেন থমকে গেল। আরশান রিমির চোখের দিকে তাকিয়ে কথাগুলো খুব স্থিরভাবে বলল, এখান থেকে যদি তুমি নিচে পড়ে যাও তবে বিশেষ কোনো ক্ষতি হবে না। নিচে আমাদের লন, নরম ঘাস আর ভিজে মাটি আছে। বড়জোর তোমার হাত পা ভেঙে যাবে। রিমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। আরশান আবার বলতে শুরু করলো, হাত পা ভাঙলে ডাক্তার তোমাকে কড়া বেড রেস্ট দেবে। আর বেড রেস্ট মানেই তোমাকে আরো অন্তত 2-3 মাস এই বাড়িতে বন্দি থাকতে হবে। তোমাকে এই বাসায় আরো কিছুদিন আটকে রাখার জন্য আমার এই প্ল্যানটা কেমন? ব্রিলিয়ান্ট, ইজ নট ইট? এই মুহূর্তে আরশানের আচরণ, ওর কথার ভঙ্গি সবকিছু একদম অন্যরকম লাগছে। রিমি অনুভব করছে যেন ওর সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা আর সাধারণ কোনো মানুষ নেই। এ যেন এক উন্মাদ যে তার আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে যে কোনো সীমায় যেতে পারে। রিমির মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ছাদের কার্নিশে বসে থাকার রিমির পায়ের নিচে তখন অতল শূন্যতা। আরশান যখন ধীরে ধীরে রেলিং থেকে নিজের হাত দুটো সরিয়ে নিতে চাইল, তখন রিমির মনে হলো ওর পায়ের তলার পৃথিবীটা বুঝি এখনই ধসে পড়বে। আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়ে রিমি দুই হাতে আরশানের টি-শার্টের কলারটা খামচে ধরল। ওর দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। ও প্রায় আর্তনাদ করে উঠল, হাত সরাবেন না প্লিজ।
আমাকে ছাড়বেন না, আমি পড়ে যাব, আমি মরে যাব। আরশান হাত সরালো না ঠিকই, কিন্তু রিমির খুব কাছে খুব মুখ নামিয়ে আনলো। ওর চোখে এখন এক ধরনের পৈশাচিক তৃপ্তি। রিমির চোখের পানি আরশানের হাতের পাতায় গিয়ে মিশছে। আরশান খুব ধীর স্থিরভাবে রিমির একটা চোখের পানি ডান হাতের নিজের বুড়ো আঙ্গুলে দিয়ে মুছে নিল। রিমির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার জন্য ও আরশানকে আঁকড়ে ধরে আছে। আরশান এবার ওর চিবুকটা আরো একটু উঁচিয়ে ধরল। ওর চোখের মণি দুটি স্থির, যেন রিমির আত্মার ভিতরে ঢুকে যেতে চাইছে। আমি তোমাকে এখন নামিয়ে দেব রিমি, কিন্তু তার আগে তোমাকে একটা প্রমিস করতে হবে। এখান থেকে যাওয়ার পর তুমি কি আমার সাথে দেখা করবে? উইল ইউ কাম টু মি? উইলিং। রিমি ভয়ে পাথর হয়ে আছে। এজন্য লোকটা এমন উন্মাদের ন্যায় আচরণ করছে। ও কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, আমি যেখানে যাচ্ছি সেখানে চাইলেও হুটহাট দেখা করা সম্ভব না। আমার মায়ের হলেও আমি অন্যের বাড়িতেই থাকতে যাচ্ছি। একথা শুনে আসান সাথে সাথে রেলিং থেকে নিজের হাতের বাঁধন আরো আগলা করে দিল। রিমির শরীরটা সামান্য পেছন দিকে হেলে যেতেই ও আতঙ্কে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, আমি আসবো, আমি আপনার সাথে দেখা করব, প্রমিস করছি আমি স্বেচ্ছায় আসবো, প্লিজ আমাকে ছাড়বেন না। রিমির উত্তর পাওয়া মাত্রই আসান তৃপ্তির এক হাসি হেসে ওকে সাবধানে রেলিং এ থেকে নামিয়ে মেঝেতে দাঁড় করিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, গুড গার্ল, আই নিউ ইউ উড চয়েস দ্য রাইট প্যাথ। রিমির পা দুটো তখনও কাঁপছে, ও সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলছে। ও কোনো রকম রেলিং ধরে দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস ফেলছিল। চোখ দিয়ে তখনও ওর পানি ঝরছে। এই মুহূর্তে আসানের দিকে তাকানোর বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না ওর। এই মুহূর্তে আসানের প্রতি যেটুকু অনুভূতি ছিল সেটাও যেন কর্পূরের ন্যায় উড়ে গেছে। কারণ অনুভূতি স্বাভাবিক মানুষের জন্য কার্যকর, কিন্তু আরশান স্বাভাবিক নয়, বদ্ধ উন্মাদ। চলবে। মন হারালো বেঘরে গল্পের তৃতীয় অংশ। লেখনীতে মেহেরিন।